ঠিক আছে। ওকে, আজকে হচ্ছে নিওনেট নিয়ে একটু পড়াশোনা করব, যেটাকে শর্টকাটে নিওনেটোলজি বলে। আর এখানকার খুব কমন কিছু ইজি টপিক হচ্ছে নিউবর্ন হেলথ অ্যাসেসমেন্ট, গ্রোথ চার্ট, আপগ্রেড করেছে, ব্রেস্ট ফিডিং, নিওনেটাল সেপসিস, নিওনেটাল জন্ডিস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, বার্থ স্পেশিয়া, আর হচ্ছে লো বার্থ ওয়েট। এছাড়া বাচ্চাদের কিছু কনজেনিটাল প্রবলেম সম্পর্কে আমরা একটু হালকা করে ব্রিফ করব। আচ্ছা, একটু হুম একটু ওয়েট করো, একটু হোল্ড করেন। সরি, একটু আচ্ছা, সরি, একটু ইন্টারাপ্ট হয়ে গেল। কোথায় ছিলাম? আচ্ছা, নিউবর্ন হেলথ অ্যাসেসমেন্ট। তো একটা বাচ্চা জন্মের পরপরই তাকে নিউবর্ন বলে, নিউনেটও বলা হয়, অনেক ক্ষেত্রে ইনফেন্টও বলা হয়। জন্মের পরপর প্রথম 28 দিন নিউবর্ন বলা হয়। বাট এখানে নিউবর্ন হেলথ অ্যাসেসমেন্ট বলতে আমরা বুঝতেছি যে জন্মের পরপরই যে অ্যাসেসমেন্টটা করা হয়। ওকে, নিউবর্ন হেলথ অ্যাসেসমেন্ট হচ্ছে জন্মের পরপরই যে ইভ্যালুয়েশনটা করা হয়। এখান থেকে আপনাদের এমসিকিউ এটা আসে যে নিউবর্ন কাকে বলে আর কি, প্রথম 28 দিনের। আর অ্যাসেসমেন্টে কি কি করা হয়, নর্মালি প্রিলি থেকে এই ধরনের কোশ্চেন আসে। তো অ্যাসেসমেন্ট কাদের ক্ষেত্রে একটু আপনাকে কনসিয়াসলি করতে হবে। আপনি যখন একজন নিউবর্নকে পাইছেন আপনার ওয়ার্ডে, এজ এ নার্স যখন অ্যাসেস করবেন, তখন যে বেবির অলরেডি প্রিম্যাচুরিটি আছে, প্রিম্যাচুর বেবি কিংবা জন্মের সময় কোনো ট্রমার শিকার হয়েছে, নর্মাল ডেলিভারি করাতে গিয়ে দেখা যায় বাচ্চা ট্রমার শিকার হয়, কিংবা মার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিংবা অ্যাসল্ট হয়েছে, অথবা সিজার সেকশন করতে গিয়ে তো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ট্রমার শিকার হতে পারে। তারপর মায়ের যদি অলরেডি ইনফেকশন থেকে থাকে বা মা ম্যাল নিউট্রিশন ছিল, আর যদি বাচ্চার বার্থ অ্যাসপেসিয়া হয়, বার্থ অ্যাসপেসিয়া কিভাবে হতে পারে, যারা আমার লাস্ট 2-3টা ক্লাস করছেন বলতে পারবেন যে বাচ্চার বার্থ অ্যাসপেসিয়া হতে পারে কিভাবে। জন্মের পরপরই আপনি, মানে আপনি জন্মের আগেই জেনে যাবেন যে এই বাচ্চা যখন আসবে এর হচ্ছে বার্থ অ্যাসপেসিয়া থাকতে পারে। লাস্ট ক্লাসগুলো থেকে যদি কেউ বলতে পারেন। পলিহাইড্রোমিনাস থাকলে, তারপর ইমিডিয়েট ভাবেন, একদম লেবার আওয়ার ভাবেন আপনি। তখন শোল্ডার ডিস্টোসিয়া বা হুম, এটা একটা ভালো। তারপর মিকোনিয়াম স্টেইন পাওয়া গেলে যেখানে হচ্ছে শোতে আমরা যেটা দেখি, ডিস্ট্রেস থাকবে, ইয়েস আয়েশা ঠিক বলছেন। আর আরো আমরা মিকোনিয়াম স্টেইন। আর যদি হচ্ছে প্রলং লেবার হয়, ফার্স্ট হ্যাঁ, স্টেট এবং সেকেন্ড স্টেট ডিউরেশনটা বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে ফিটাল ডিস্ট্রেস থাকে। আর যদি অবস্ট্রাটেড লেবার হয়? অবস্ট্রাক্টেড লেবারেও হবে। হ্যাঁ, তারপরে যেগুলোতে হচ্ছে বেবির আসতে সময় লাগছে কিংবা বেবি অলরেডি ডিস্ট্রেস নিয়ে আসছে। আর একটা আমরা যে গতকালকে ক্লাসে যেটা বললাম যে যদি অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়, তার মানে কি তার শরীরে অলরেডি কিন্তু অক্সিজেনের অভাব শুরু হয়ে গেছে। হওয়ার পর সেই বাচ্চাকে আপনি ডেলিভারি করার পর পাইছেন, তো এই বাচ্চাকে ভালো করে আরো অ্যাসেস করতে হবে। মানে আমরা তো সবাইকে ওভারঅল অ্যাসেস করব, কিন্তু এই বাচ্চাগুলোকে আরো বেশি ভালো করে অ্যাসেস করতে হবে, যারা প্রিমেচিউর, যাদের বার্থ ট্রমা হয়েছে কিংবা মায়ের আগে থেকে ম্যাটারনাল ইনফেকশনের হিস্ট্রি ছিল, মা ম্যাল নিউট্রিশনের আছে, এন্ড দেন বার্থ স্পেশিয়া হয়েছে কোনো কারণে। ওকে, এখন আমরা এটা দেখি হেলদি নিউবর্ন বেবি কেমন হবে, তাহলে তো আমরা বুঝতে পারবো যে একটা বেবি হেলদি অর আনহেলদি। হেলদি নিউবর্ন বেবির ক্ষেত্রে ফার্স্টে কি ইন্ডিপেন্ডেন্ট রিদমিক রেসপিরেশন, জন্মের পর পর এক একটা শ্বাস নিবে। গতকালকে যেটা বললাম যে মায়ের পেটের মধ্যে ওকে শ্বাস নেওয়া লাগতো না, দ্যাটস ওয়াই ওর ফুসফুস ইমেচিউর থাকতো, কিন্তু জন্মের পর পর যদি ও শ্বাস নেয় ঠিক মতো বা কান্না করে, তাহলেই ফুসফুস অ্যাক্টিভ হয়ে যায়। এন্ড সে যত বেশি কাঁদবে, যত বেশি নিঃশ্বাস নেবে, তত বেশি সে সুস্থ থাকবে। তারপরে মানে কোন রকম হেল্প ছাড়া দেখা গেলো বাচ্চাকে কাঁদতেছে না, কি করা হয়, পিটায় পিটায় কাঁদানো হয় ওটির মধ্যে বা ডেলিভারির পর, আমরা তো খুব কমন কেস দেখে থাকি। এরকম কিছু করতে হচ্ছে না।
তারপর দেখা গেল যে বাচ্চার নিঃশ্বাস নিচ্ছে না, আপনাকে আলাদাভাবে অক্সিজেন দিতে হচ্ছে, সাকার মেশিন ইউজ করতে হচ্ছে, এন্ড দেন এই যে মাউথ টু মাউথ ব্রিথিং করা হয় অনেক সময় ইমার্জেন্সি কেসে, এরকম কিছু করতে হচ্ছে না, সে জন্মের পর একদম স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে। এটা একটা সুস্থ বেবির একটা লক্ষণ। তারপরে ক্রাই অর টেক্স রেসপিরেশন সুন আফটার বার্থ, যেটা বললাম জন্মের পর পর হয় কাঁদবে অথবা স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবে। তো আসলে কাঁদে না এরকম কোনো বাচ্চা আমি দেখি নাই আমার লাইফে, প্র্যাকটিস লাইফে বলেন বা আশেপাশে তো অনেকের বাচ্চা কাচ্চা হয়, কখনো এরকম দেখি নাই যে বাচ্চা হয়েছে শুধু নিঃশ্বাস নিচ্ছে কাঁদে নাই। বাচ্চারা কেঁদেই ওঠে, হয়তো বা সৃষ্টিকর্তা প্রদত্ত তাদের কাছে কোনো মেসেজ আসে যে তুমি জোরে কেঁদে ওঠো। আদারওয়াইজ ওরা কিভাবে বুঝবে যে ওদের লাং ইমেচিউর আছে, লাং সারফেক্টেন্ট কে অ্যাক্টিভ করার জন্য চিল্লায়ে কাঁদতে হবে? অটোমেটিক্যালি দেখেন কাঁদে, কেউ কিছুই করে না কিন্তু তাও কাঁদে। তারপর নর্মাল আইস এন্ড আদার বডি পার্ট ইনক্লুডিং জেনিটালিয়া, সবকিছু নর্মাল থাকবে, চোখ, চোখের গঠন, চোখের ধরন ঠিকঠাক থাকবে, বডির আদার্স এ টু যেটা আর কি আমরা হেড টু টো যে অ্যাসেসমেন্ট করবো আমরা দেখবো সব পার্ট ঠিক আছে, স্পেশালি জেনিটাল এরিয়া। ছেলে এবং মেয়েদের দুটোরই রিপ্রোডাক্টিভ অর্গানটা একদম প্রপার থাকবে, কমপ্লিট থাকবে। নর্মাল ফন্টানালি, এই যে মাথার সামনের অংশটা স্বাভাবিক থাকবে, অনেক বাচ্চার যে অ্যানেনসেফালি বা হাইড্রোসেফালি এরকম থাকলে তো আপনার ফন্টানালি থাকবে না। অ্যাবসেন্স অফ অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ইনজুরি এন্ড এনি আদার কনজেনিটাল অ্যাবনর্মালিটি, এগুলো কোনো কিছুই থাকবে না। কুইক অ্যাডাপ্ট টু দ্য চেঞ্জ এনভায়রনমেন্ট। ওকে, এই যে মায়ের পেটের মধ্যে একটা এনভায়রনমেন্টে ছিল, বাইরের এনভায়রনমেন্ট আলাদা। মায়ের পেটেতে যেরকম টেম্পারেচার বলেন, হিউমিডিটি, সবকিছু ওয়েল কন্ট্রোল ছিল। তো বাচ্চা জন্মের পর পর এই পৃথিবীর টেম্পারেচারের সঙ্গে ওই ইন্টারনালের সঙ্গে এক্সটার্নাল যে এনভায়রনমেন্টের টেম্পারেচার সে ইজিলি অ্যাডাপ্ট করে। এমন না যে সে এখানে থাকতে পারছে না, সার্ভাইভ করতে পারছে না। আর যখন সে ইজিলি এটার সঙ্গে অ্যাডাপ্ট করতে পারবে পৃথিবীর যে টেম্পারেচার, টেম্পারেচার বলেন এভরিথিং আর কি, তখন হচ্ছে এটা সুস্থ বাচ্চা। অনেক বাচ্চা কি হয়, হওয়ার পর পরে দেখা গেল যে এখানে আবার একটা ব্যাপার আছে, আপনি একদম ফুল এসি ছেড়ে দিয়ে রাখছেন, ওটিতে যে সমস্যাটা হয় বাচ্চা হাইপোথার্মিয়া হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু বাচ্চা অসুস্থ যে এরকম বলবো না। কারণ আপনি হচ্ছে সঙ্গে সঙ্গে এই জন্য ডেলিভারির পর পর একদম বাচ্চাকে সুন্দর করে র্যাপ করে নেওয়া হয় এন্ড দেন ক্লিন করে, অথবা একটা র্যাপ করে নিয়ে দেখবেন বেবি ট্রেটা একদম পাশে নিয়ে বাইরে বের করে নেই, ওটির বাইরে নিয়ে তারপর বাচ্চাকে ক্লিন করে বাকি কাজ করে। তো এগুলোর বাইরে যদি আমি বলি, ওভারঅল হচ্ছে বাচ্চা মায়ের পেট থেকে বাইরের টেম্পারেচার সঙ্গে এসে ইজিলি অ্যাডজাস্ট করতে পারবে। ওকে, তারপরে বাকিগুলো ভাইটালস যেগুলো রেসপিরেটরি, পালস রেট, ব্লাড প্রেশার, এগুলো একটু ভালো করে মুখস্থ করে নেবেন কারণ আপনাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে রেসপিরেটরি রেট কত, পালস রেট, এগুলো তো পড়ানোর কিছু নেই। আর কালার তো পিঙ্ক থাকবে, আপনারা হয়তো বা অনেকে জানবেন, দ্যাটস ওয়াই কিন্তু মিডওয়াইফদের ড্রেস পিঙ্ক কালার। তারা যেহেতু মা এবং শিশুকে নিয়ে ডিল করে, আর একটা হেলদি বেবি পিঙ্ক কালার হয়। এন্ড এই সিনোনিম ধরেই এটাকে তুলে ধরার জন্য, এই সিম্বলটাকে তুলে ধরার জন্য কিন্তু মিডওয়াইফারিদের ড্রেসটা পিঙ্ক করা হয়েছে। নর্মাল ওয়েট অবশ্যই 2.5 কেজির বেশি থাকবে। এখানে একটা এখানে হবে 2.5 কেজি বা তার চেয়ে বেশি আর কি, নিচের টানটা ওঠে নাই, এটা একটু কারেকশন, কারণ 2.5 কেজির কম হইলে প্রবলেম, বাট 2.5 কিংবা তার বেশি হইতে হবে এখানে। আচ্ছা, এখন হচ্ছে আপনি অ্যাসেস করতে গিয়ে আমরা কি দেখবো, আমি যেরকম বললাম হেড টু টো, আমি এখানে একদম একটু শর্টকাট করে সবগুলো দিয়ে দিছি। মাথায় আপনি কি দেখবেন, মাথার শেপটা ঠিক আছে কিনা, ফন্টানিল ঠিক আছে কিনা, এই যে মোল্ডিং যেটা বুঝাইছিলাম আপনাদের একটা ক্লাসে, মোল্ডিংটা ঠিকঠাক আছে কিনা। একটার উপর একটা মোল্ডিং হতেই পারে, ওভারল্যাপিং হতে পারে, এন্ড দেন এই মোল্ডিংটা আবার কিন্তু 1-2 দিন পরে স্বাভাবিক হয়ে যাবে। এই যে উপরে উঠে গেছিল এটা আস্তে করে এমনি নেমে যায়। তো এটা আপনাকে দেখতে হবে। দেখা গেলো যে আপনি ডেলিভারি পর পরে আপনি পাইছেন যে একটার উপর আরেকটা উঠে আছে, মোল্ডিং হয়ে আছে। এখন মোল্ডিং প্রেজেন্ট যদি আপনি পান, এটা আবার কিন্তু 2-3 দিন পর আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে কিনা এটাও দেখতে হবে সেকেন্ড অ্যাসেসমেন্টে। আইস থাকবে রেড, রিফ্লেক্স এন্ড ডিসচার্জ, যদি বাচ্চাকে লাইট দেওয়া হয় তাহলে পরে কি সে চোখের পাতা ফেলে, এন্ড চোখ থেকে কোনো আসতেছে কিনা, ডিসচার্জ আসতেছে কিনা। অনেক বাচ্চার মায়ের যদি গনোরিয়া থাকে বা অন্য কোনো ইনফেকশন থাকে, তো অনেক সময় বাচ্চার চোখে সেটা ছড়ায় যায় এবং জন্মের আগে বাচ্চা আর কি চোখে ইনফেকশন নিয়ে বাইরে আসে। এই জন্য চোখের ডিসচার্জ আছে কিনা এটা দেখতে হবে। কানের পজিশন ঠিক আছে কিনা, অনেক সময় ডাউন সিনড্রোমের বাচ্চা হলে কানগুলো একটু নিচে হয়, কানের শেপ ঠিক আছে কিনা, নোজের প্যাটেন্সি, এই যে মাঝ বরাবর দুই নাক নস্ট্রিলের যে থাকে মাঝ বরাবর আছে কিনা। ডাউন সিনড্রোমের বেবির কিন্তু নোজ দেখলেই বোঝা যায়, তো এরকম দেখতে হবে। নস্ট্রিল গুলো ঠিকঠাক ভাবে ওপেন কিনা, ওই যে পেঙ্গুইন সাকার দিয়ে দেখে না, ইজিলি চেক করে দেখা হয়। আর বাচ্চার যদি আপনি এটা খেয়াল না করেন তাহলে তো ওর তো নিঃশ্বাস নিতে কষ্ট হবে, অক্সিজেন কম পাবে।
মাউথে ক্লেফট প্যালেট আছে কিনা, লিপ আছে কিনা, বা ঠিকঠাক ভাবে সাক করতে পারছে কিনা, নেকটা মুভ করতে পারে কিনা। ছোট বাচ্চা তো আর এত মুভ করবে না, বাট আপনি হচ্ছে সাউন্ড করলে বা কিছুগুলো এদিক ওদিক ঘোরালে ঘুরতেছে, বা সাউন্ড করলে সে রেসপন্স করতেছে, এবং কোনো সোয়েলিং আছে কিনা ঘাড়ে এগুলাতে। কারণ যে ট্রমার শিকার হইলে পরে তো সোয়েলিং হতে পারে, তারপরে ব্লাড জমে যেতে পারে, তারপরে কোনো টিউমার জাতীয় কোনো কিছু আছে কিনা। চেস্টে কি দেখতে হবে, চেস্ট মুভমেন্ট করছে কিনা, আর ব্রেথ সাউন্ডটা শুনতে হবে, কোনো ক্রিপিটেশন আছে কিনা লাঙে, ক্র্যাকেল সাউন্ড আছে কিনা, নর্মাল সাউন্ডের বাইরে অন্য কোনো সাউন্ড শোনা যাচ্ছে কিনা। হার্টে যে হার্ট রেট কেমন, তারপর হার্টে মারমার আছে কিনা। মারমার তো যে হার্টের অ্যাবনর্মাল সাউন্ডের মধ্যে একটা, আপনাদের কার্ডিওলজিতে এগুলো পড়াইছে বা পড়াবে। অ্যাবডোমিনে কি দেখবেন, অ্যাবডোমিনের শেপটা কেমন আছে, অর্গান গুলো কোনোটা আবার বেশি বড় কিনা। জন্ম থেকে হতে পারে যে তার কোনো অর্গান হয়তো বেশি বেশি ইনলার্জ, তো আপনি যখন প্যালপেট করবেন তখনই বোঝা যাবে। আম্বিলিকাসে কি দেখবো, কর্ডের অবস্থা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এই জন্য এটা একটু হাইলাইট করে দিয়েছি। আম্বিলিকাসের কন্ডিশন কেমন। হ্যাঁ, অনেক সময় কর্ড প্রলাপ যদি থাকে তাহলে তো কর্ডের অবস্থা খারাপ থাকে। তো আপনার আর্টারি এবং ভেইনের অবস্থা ঠিকঠাক আছে কিনা এটা দেখতে হবে, কোনো ইনফেকশন আছে কিনা, এবং এটা অবশ্যই দেখতে হবে যে নাম্বার অফ ভেসেল, টু আর্টারি ওয়ান ভেইন, A2V1, এটা মনে রাখার জন্য দিয়েছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা দেখতে হয় আর কি। জেনারেল এরিয়াও খুব ইম্পর্টেন্ট, যে ছেলেদের অনেক সময় যে আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে, তারপর মেয়েদের ভেজানাল ওপেনিং হয়তো বা থাকে না যদি প্রিম্যাচুর বেবি হয় বিশেষ করে, কারণ এদের বাকি স্ট্রাকচার গুলো হওয়ার আগেই তো এরা জন্মগ্রহণ করে ফেলে। তো এই জন্য এগুলো দেখতে হবে, অ্যানাস্টেকটামি এগুলো ওপেনিং আছে কিনা। নার্ভাস সিস্টেমের মধ্যে বাচ্চাও যে আমরা আপগ্রেড করে যেটা দেখি আর কি, কাঁদতেছে কিনা, নড়াচড়া করতেছে কিনা, হাত পা মুভমেন্ট করতেছে কিনা, তারপরে হাতে কোনো ডিফর্মিটি আছে কিনা, হাতের হাত পা সবগুলোর আঙুল ঠিকঠাক আছে কিনা। অনেকগুলাতে কি হয় দুইটা করে আঙুল থাকে, কোনোটাতে আবার একদম পুরো হাতে পাঁচটার বদলে চারটা আঙুল থাকে, এগুলো আর কি দেখতে হয়। তেমন মুদ্রা কথা আর কি, স্কিন কালার কেমন, র্যাশ হয়েছে কিনা, কোনো বার্থ মার্ক আছে কিনা, এটা ইম্পর্টেন্ট। তারপর ব্যাক এবং স্পাইনে কি দিতে হবে, স্যাক্রাল ডিম্পল আছে কিনা, অ্যালাইনমেন্ট, স্যাক্রাল ডিম্পলটা হাসলে যেরকম ডিম্পল পড়ে, তো ওই রকম স্যাক্রামেও ডিম্পল থাকে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, দুই পাশে দুটো থাকে। তো বেবিকে দেখতে হবে আর কি, উপর করে দেখতে হবে যে তার দুটো স্যাক্রাল ডিম্পল আছে কিনা, অ্যালাইনমেন্ট, স্যাক্রামের যে একটা অ্যালাইনমেন্ট আছে সমান হয়ে আছে কিনা। এইগুলা আপনারা এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, নার্সিং ম্যানেজমেন্ট কি করতে হয় আমাদের। জন্মের পর পর আমরা আপগ্রেড স্কোর দেখি অ্যাসেসমেন্টের জন্য, ভাইটালস চেক করি, হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স সবকিছু ঠিক আছে কিনা, এবং ইমিডিয়েট ব্রেস্ট ফিডিং করি। এখান থেকে আপনাদের জন্য আমি যেটুকু মনে করি যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে নিউবর্ন ইউনিট কতদিনের বলে, আর হেলদি বেবির কি কি ক্রাইটেরিয়া আছে, এগুলো জানলে আপনার আর কি এমসিকিউ এর জন্য ইজি হবে। যে আপনি কিভাবে আনহেলদি বেবি বুঝবেন, বা নিচের কোন ক্রাইটেরিয়াটা হেলদি বেবি। তো এটা থেকে একটা গেল। আর এখান থেকে আসে যে আপনি হেড অ্যাসেসমেন্টে কি পাইলেন। আপনি যদি নর্মাল গুলো পড়েন যে আসলে শেপ দেখতে হবে, শেপ ফ্রন্টোনালি কি কি দেখবেন, এগুলার বাহিরে যে আপনি যেটা পাবেন সেটা তো অ্যাবনর্মাল। আর নার্সিং ম্যানেজমেন্টে ওই যে অ্যাসেস করলাম, ভাইটালস দেখবো, হাইট, ওয়েট, লেন্থ, হেড সার্কামফারেন্স দেখবো, এন্ড অবভিয়াসলি হচ্ছে আপনার কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা এটা একটু অবজার্ভ করতে হবে। আপনি হেড টু টো যদি অ্যাসেস করেন প্রপারলি তখনই কিন্তু পেয়ে যাবেন। এর সাথে কি আর্লি ব্রেস্ট ফিডিং করাইতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আপনাদের পরে যেটা সেটা, আচ্ছা এটুকু আগে বলি যে এটা তো শেষ অ্যাসেসমেন্ট, এটুকু বুঝেন নাই কি কেউ, কোনো প্রবলেম থাকলে একটু বলেন। আজকেও আপনাদের 10টা টপিক পড়াইতে হবে, বুঝতেছি না যে কতটা দ্রুত পড়লে আর কি সবগুলা আপনাদেরকে কভার করতে পারবো। আমি একটু থরোলি পড়ে যাচ্ছি। তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা জানাবেন। আচ্ছা, আমাকে একটু, আপনারা তো কয়জন আছেন ক্লাসে, 1 2 বুঝতে সমস্যা হচ্ছে না, এভাবেই তাড়াতাড়ি পড়ালে ভালো, 3 আমি 4 শেষ করতে পারবো। 5 6 জন আছেন, 6 7 জন আছেন। আমাকে একটু বলেন, আমার লেকচার কি বেশি হেভি হয়ে যায়, বেশি ইনভেস্ট, মানে অনেক বেশি তথ্য থাকে এমন, নাকি আরো তথ্য অ্যাড করে দিব, আরো বেশি রিস্ট করে দিব। আমাদের রিটেনের জন্য আসলে ঠিক কতটা বেশ। আচ্ছা, আপনারা কি এখন রিটেনের প্রিপারেশন নিচ্ছেন নাকি প্রিলিম।
আপাতত প্রিলিরই নেওয়া হচ্ছে। আচ্ছা, মানে আমার লেকচারটা কি এরকমই ঠিক আছে নাকি আরো তথ্য দিলে ভালো হয়? মনে হচ্ছে এটাই ঠিক আছে, তাহলে আচ্ছা, আমাদের রিটেনের জন্য কাজে দিবে। আর নাকি আরো শর্টকাট চাচ্ছেন যে শুধু প্রিলির মতো করে দেন, যে একদম খালি একটা আমি যে কিন্তু আমি হাইলাইট করে দিই এই জন্য, হ্যাঁ দেখবেন একটু আমি বোল্ড করে দিই, কালার করে দিই, যাতে আপনি শুধু প্রিলির জন্য পড়তে চাইলে শুধু বোল্ড করা জিনিসগুলো চোখ বুলায় যাবেন, তাহলে আপনার প্রিলি আশা করি কভার হয়ে যাবে। বাট আমি এমন করে দিই যে এটা পড়লে আশা করি আপনাদের রিটেন সিকিউ, রিটেন ভাইবা সবকিছু কভার করে হুম, যাবে। এইভাবে ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে নেক্সট চ্যাপ্টারটা চাই। হ্যাঁ, এগুলাতে আসলে তেমন যে আহামরি কঠিন কিছু এরকম না, না সবাই এগুলা পড়ে আসছেন, এখানে যারা আছেন মোটামুটি সবারই গ্রাজুয়েশন করা। আচ্ছা, এখন যে 2 নম্বর টপিকটা হচ্ছে গ্রোথ চার্ট। গ্রোথ চার্ট একটা গ্রাফিক্যাল টুল, যেটা দিয়ে আপনি এক নজরে দেখে বুঝতে পারবেন বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে। যেমন আমরা আমরা বলি আপগ্রেড স্কোর বলি, দেন আমরা কি বললাম পার্টোগ্রাফ বললাম একদিন, তারপরে আমরা ভাইটাল চার্ট যেটা ইউজ করি, টেম্পারেচার চার্ট, সকল ভাইটালস থাকে, এগুলো কি করি এক পলক দেখে কিন্তু আমরা বুঝতে পারি পেশেন্টের কি অবস্থা, বা পার্টোগ্রাফ দেখে কিন্তু এক পলকে বোঝা সম্ভব যে মাইন্ড লেবার কোন দিকে যাচ্ছে। গ্রোথ চার্ট সেম এরকম একটা চার্ট, যেটা দেখে আপনি এক পলকে একটা বাচ্চার দেখা গেল 5 মাসের গ্রোথ আপনি 1 সেকেন্ডে দেখে বুঝতেছেন যে গ্রোথটা কি নর্মাল হচ্ছে নাকি অ্যাবনর্মাল, হাইট যেমন হওয়া উচিত তেমন কি হচ্ছে নাকি হচ্ছে না, হাইট অনুযায়ী ওয়েট কি ঠিক আছে, বেশি হচ্ছে কিনা, হেড সারকামফারেন্সটা কি ঠিক আছে নাকি বেশি কম বেশি হচ্ছে। এই যে এক পলকে একটা জিনিস আপনি বুঝতে পারবেন, এটাই হচ্ছে গ্রোথ চার্ট। এটা একটা গ্রাফিক্যাল টুল, এটাতে কি কি থাকে, হাইট, ওয়েট আর হেড সারকামফারেন্স। তো এটা দেখার আগে আমাকে তো জানতে হবে যে একটা বাচ্চার নর্মাল ওয়েট কেমন হবে। ফুল টার্ম একটা বেবি যখন হবে, হওয়ার পর বাচ্চার ওয়েট থাকবে অবশ্যই আড়াইয়ের বেশি, এখানে যে আড়াই অথবা আড়াইয়ের বেশি হওয়া লাগতো। হাইট থাকবে 50 থেকে 52 সেন্টিমিটার, আর হেড সারকামফারেন্স কত থাকবে, 33 থেকে 35। এই যে এখানে একটু দেখেন, এটা আমি হচ্ছে নিউবর্ন বেবির ক্ষেত্রে একজন দিয়েছি, ফুল টার্ম বেবি। তারপর কিন্তু বয়স অনুযায়ী আলাদা হবে, 1 মাসের বাচ্চার জন্য আলাদা, 5 মাসের আলাদা, 6 মাসের আলাদা। এত ডিটেলস দেই নাই, লেকচার অনেক বড় হয়ে যাবে। নিউনেটের যে গ্রোথ চার্টটা দেখেন, এখানে সবগুলো একটা রোতে যায়, এটা কিন্তু সুস্থ একটা বাচ্চার, জিরোতে এই লেভেলে আছে, 6 মান্থে গিয়ে আবার বাড়তেছে। এক রোতে আমরা দেখাইছি বয়স, আর এক রোতে ওয়েট আর হাইট। একটু দেখে নিই চারটা, তাহলে হাইট অনুযায়ী ওয়েট ঠিক আছে কিনা, ওয়েট অনুযায়ী হাইট ঠিক আছে কিনা, এটা এক পলকে দেখে বোঝা যায়। আমাদের আসলে আমাদের উন্নত হতে বা কর্পোরেট হসপিটাল গুলোতে ইউজ করে, আমি আমার হসপিটালে দেখি নাই কখনো। পেডি ওয়ার্ডে কিংবা হয়তো বা এখনকার অনেক মায়েরা তো সচেতন, ওনারা দেখা যায় গ্রোথ চার্ট নামায় রেখে দেয় যে বাচ্চার বয়স আজকে এত, এত হাইট পেলাম, এত ওয়েট, তাহলে 5 মাস পরে বা 1 মাস পর পরই হয়তো বা চেক করে দেখে, তাহলে ইজিলি বুঝতে পারে যে বাচ্চার আমার বয়স অনুযায়ী হাইট ওয়েট ঠিকঠাক হচ্ছে কিনা। এটাই আসলে গ্রোথ চার্ট। এখন হচ্ছে গ্রোথ চার্টটা আপনার কম বেশি হইতে পারে। অ্যাবনর্মাল কখন আসতে পারে, যদি ম্যালনিউট্রিশন থাকে বাচ্চার, যদি বাচ্চার কোনো ক্রনিক ইলনেস থাকে, হরমোনাল কোনো প্রবলেম থাকে, ছোট বাচ্চাদের কিন্তু ডায়াবেটিস থাকে, থাইরয়েড প্রবলেম থাকে, তারপরে জেনেটিক প্রবলেম তো আছে, ডাউন সিনড্রোম বললাম, অটিজম আছে, অনেক এরকম প্রবলেম আছে না। তারপরে প্রিম্যাচুর বেবি যদি হয়, তারপর কনজেনিটাল কোনো অ্যানিমালি থাকে, তাহলে কিন্তু এই গ্রোথ চার্টটা তখন আর কাজে দিবে না। এই গ্রোথ চার্টটা হচ্ছে হেলদি বেবির জন্য। এখন হচ্ছে ভালো গ্রোথ হচ্ছে আপনি এটা কিভাবে বুঝবেন, স্টেডি ওয়েট গেইন, ভালো একটা ওয়েট গেইন করবে সময়ের সাথে সাথে, তারপর আস্তে আস্তে হাইট বাড়বে, হেডটা আস্তে আস্তে বড় হবে, মাসেল টোন ভালো থাকবে, অ্যাক্টিভ মুভ থাকবে, এটা ওটা ধরবে, বাচ্চা গ্রিপ করবে, টেনে তুলবে, তারপর হাঁটবে, এগুলো আর কি। তারপর যখন খাওয়াবে মা, তখন ভালো মতো খাবে, ভালো মতো ঘুমাবে, অ্যাক্টিভ থাকবে। আর মোট কথা একটা সুস্থ বাচ্চার যেরকম প্যাটার্ন থাকে সবকিছুই, স্কিন কালার একদম নর্মাল থাকবে, জন্ডিস থাকবে না, অ্যানিমিয়া থাকবে না, সায়ানোসিস কোনো কিছুই থাকবে না, এবং মিটিং নর্মাল ডেভেলপমেন্টাল মাইলস্টোন। ডেভেলপমেন্টাল মাইলস্টোন কি, তার বয়স অনুযায়ী দাঁত উঠবে, যখন সময় হবে দাঁত উঠবে, বসতে শিখবে বাচ্চা, হামাগুড়ি দিতে শিখবে, হাঁটতে শিখবে, এগুলো হচ্ছে মাইলস্টোন, বয়স অনুযায়ী যে ডেভেলপমেন্টাল গুলো হয়। এই হলো গিয়ে গ্রোথ চার্ট। এখন পড়বো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আবগার স্কোর।
আপগ্রেড স্কোর থেকে আপনারা একটা প্রশ্ন পাবেনই আশা করি, যদি বিপিএসসি খুব ভালো রকমের মিথলামো না করে। আদারওয়াইজ প্রতিবারই আসেই কিন্তু আপগ্রেড স্কোর থেকে। আপগ্রেড স্কোর কি একটা এটাও কিন্তু একটা অ্যাসেস করার একটা টুল। যদি আমি বলি যে প্রথম 1 মিনিটে একবার চেক করা হয়, 5 মিনিটে একবার চেক করা হয়। কি জন্য করা হয়? বাচ্চার ফিজিক্যাল কন্ডিশন। এটা একটা মনে রাখবেন এমসিকিউ দেওয়ার ক্ষেত্রে। আবগার স্কোর কিন্তু কখনোই মেন্টাল কোনো কিছু ক্যালকুলেট করতে হেল্প করে না। বাচ্চা মেন্টালি সুস্থ কিনা বা অসুস্থ কিনা এটা কিন্তু আবগার স্কোরে আপনি বুঝতে পারবেন না। আর আসলে এত ছোট বাচ্চার ক্ষেত্রে তো এটা বোঝাও টাফ না, বাচ্চার কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে কিনা। বাচ্চা তো একটু বড় হলে বোঝা যায়। তো এই ক্ষেত্রে আবগার স্কোর শুধুমাত্র ফিজিক্যাল কন্ডিশনটা ডিটেক্ট করতে হেল্প করে। তো 1 মিনিটে আমরা একবার দেখি, 5 মিনিটে একবার দেখি। 1 মিনিট 5 মিনিটে কেন দেখা হয়? প্যারামিটার কিন্তু চেঞ্জ হয়। 1 মিনিটের বাচ্চার যে অবস্থা, 5 মিনিট পরে বাচ্চা খারাপও হইতে পারে, অক্সিজেন লেভেল কমে যেতে পারে বা রিফ্লেকশন কমে যেতে পারে। আবার 1 মিনিটে খারাপ থাকতে পারে একটু, 5 মিনিট পর বাচ্চা একটু ভালো হয়। অনেক সময় যে বললাম বের হওয়ার পর হাইপোথার্মিয়া হওয়ার পর ঠান্ডা লেগে তার হার্ট রেট কমে গেছে, পালস রেট কমে যাচ্ছে, তারপরে সে অনেক বেশি সিঙ্ক হয়ে আছে। তো এত মানে মোটরের মুভমেন্টও তেমন পাওয়া যাবে না। তো 5 মিনিটে আবার এই জন্য একবার করা হয়। তো প্রথম যে 1 মিনিট করা হয় এটাকে গোল্ডেন মিনিট বলা হয়। এটা আপনাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে গোল্ডেন মিনিট বলতে কয় মিনিট বোঝায় এবং কখন করা হয়। 1 মিনিটকে বোঝায় জন্মের পরপরই। এই 1 মিনিটে আপনি ভাইটালস গুলা দেখে নিচ্ছেন এক পলকে, এবং আপনি এটা ঠিক করতেছেন যে এই বাচ্চার কি রিসাসিটেশন লাগবে কি লাগবে না। যদি লাগে তাহলে সাথে সাথে তো করতেছেন, না লাগলে তো হইল না। এটাকে গোল্ডেন মিনিট বলা হয় কারণ এই 1 মিনিটের অ্যাসেসমেন্টে আপনি যদি বোঝেন যে বাচ্চার রিসাসিটেশন লাগবে, আপনি প্রপার স্টেপ নিলে কি হবে? বাচ্চার লাইফ বেঁচে যাবে। দ্যাটস ওয়াই এটাকে গোল্ডেন 1 মিনিট বলা হয়। আর আবগার স্কোর এটা ডিভাইসড করছে, মানে এটা প্রপোজাল দিয়েছিলেন, তৈরি করেছিলেন ডক্টর ভার্জিনিয়া আবগার। ওনার নাম অনুসারে এটা আবগার স্কোর করা হয়েছে। এটার কম্পোনেন্ট আমরা সবাই জানি: অ্যাপিয়ারেন্স, পালস, গ্রিমেস, অ্যাক্টিভিটি, রেসপিরেশন। আর এই যে এটা একটু হালকা করে ব্রিফ করি আবগার স্কোরে। আচ্ছা, যদি স্কিন কালার পেল থাকে বা ব্লু তাহলে 0, খুবই ব্লু থাকলে 1, আর যদি পিঙ্ক থাকে তাহলে 2। আই এম সরি, এটা এক্সট্রিমিটিস ব্লু। আমি এক্সট্রিমলি সরি। এটা যে এক্সট্রিমিটিস ব্লু মানে আপার এক্সট্রিমিটি 2 হাত, লোয়ার এক্সট্রিমিটি 2 পা। হাত পা যদি ব্লু থাকে তাহলে 1। আমি আরেকবার একটু রিপিট করি। স্কিন কালার যদি ব্লু হয়ে যায় কিংবা ফ্যাকাশে হয়ে গেছে, ফ্যাকাশে হলে কি বুঝবো? অ্যানিমিয়া। আর ব্লু যদি হয় তাহলে সাইনোসিস ডেভেলপ করছে, অক্সিজেন কমে গেছে। এইটা হলে 0। এখন হচ্ছে হাত পাতে শুধু পাইছেন আপনি যে ব্লু হয়ে আছে হাত পা, তাহলে 1। আর পুরো বডি যদি পিঙ্ক থাকে তাহলে 2। পিঙ্ক বলতে আমরা যেটা বুঝি যে নর্মাল স্কিন কালার আর কি। আমাদের বাংলাদেশের বাচ্চা তো আর এত সুন্দর না, ডক্টর ভার্জিনিয়া তো উনি বিদেশি, ওখানকার বাচ্চা কাচ্চারা অনেক সুন্দর হয়, তো নর্মালি পিঙ্ক কালারই হয়। আমাদের দেশে কিন্তু অনেক বাচ্চা আছে একটু হয়তো বা ডার্ক শেডের যদি হয়, ব্রাউন, তাহলে তো আর এত পিঙ্ক কালার আসবে না। তো সেক্ষেত্রে ব্লুইশ না থাকলেই হইলো, আমরা যেটা বলি সায়ানোসিস আর বা আপনার অ্যানিমিয়া না থাকলেই হলো। পালস রেট যদি একদমই না পাওয়া যায় 0, যদি 100-র নিচে পাওয়া যায় 1, তাহলে 100 থেকে 140 হলে 2। একইভাবে গ্রিমেস, গ্রিমেস মানে যে ফেসিয়াল যে এক্সপ্রেশনটা, কান্না বা শ্বাস নেওয়া, যেটা আমরা শুরুতে বললাম, যদি একটু কাঁদছে না, শ্বাসও নিচ্ছে না, তাহলে 0। হালকা করে কাঁদছে, মানে নিঃশ্বাস নিচে খুব হালকা করে এবং কান্নাটা একদম খুব হালকা করে কাঁদছে, একদম হালকা। আর যদি অনেক জোরে কাঁদে, পুলস অ্যাওয়ে মানে একদম হাত পা ছড়াই ছিটিয়ে দেয় না বাচ্চা, এরকম এরকম করতে থাকে, খাইতে থাকে, মানে মুখটা এমন করে যে কিছু খাবে, এরকম যে বাচ্চাগুলা করে, এরকম হলে 2 স্কোর যাবে। অ্যাক্টিভিটির ক্ষেত্রে কোনো মুভমেন্ট নাই, বাচ্চার একদমই লেথার্জিক হয়ে আছে বাচ্চা, তাহলে 0। হাত পা খালি এই পাশ ওপাশ নড়াচ্ছে, তার মানে হচ্ছে 1। আর একদম মুভ করতেছে, বললাম না একদম কেমন করে ছোট বাচ্চা নেওয়ার পরে মনে হয় যে, মানে এতটা অ্যাক্টিভলি না বাট হাত পা সব নড়াতে থাকে, তাহলে 2 হবে। রেসপিরেশন হচ্ছে যদি নিঃশ্বাস না নেয়, অ্যাপনিক মানে অ্যাবসেন্স অফ রেসপিরেশন। অ্যাপনিক টার্মটা একটু ভালো করে দেখবেন, যে অ্যাবনর্মাল রেসপিরেশনের মধ্যে একটা টার্ম হলো অ্যাপনিক। নিঃশ্বাস যদি একদমই না নেয় বাচ্চা তাহলে 0। আর খুব হালকা করে নিঃশ্বাস নিচ্ছে তাহলে 1। আর স্ট্রং ক্রাই, খুব কাঁদতেছে, তার মানে কি এত লাংয়ের অবস্থা খুব ভালো, তাহলে হচ্ছে 2। আপনারা এই যে এইটা, আমি একটু আবার শুরুতে চলে যাই, এই জিনিসটা মুখস্থ রাখবেন, তাহলে আপনাদের যদি সিনারি বেসড আবগার স্কোর আসে তাও পারবেন। এইটুকু। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না?
এই ভাইটালসটা একদম ঠুটস্থ করে ফেলবেন, তাহলে কি হবে, আপনি আপগ্রেড স্কোর ইজিলি করতে পারবেন। এখন ওইখানে তো আপগ্রেড স্কোর হয়তো বা সিনারি বেস্ট দিল, যে রেসপিরেটরি রেট এত পাইছে, পালস রেট এত পাইছে, তাহলে আপগ্রেড স্কোর কত আসবে? তখন কিন্তু আপনাকে নিজে নিজে ক্যালকুলেট করতে হবে যে রেসপিরেটরি রেট কি কম নাকি বেশি বা স্বাভাবিক, এই অনুযায়ী আপনাকে স্কোরিং করতে হবে। এত ক্রিটিক্যাল নরমালি আসে না, তারপরও আর কি বলা যায় না তো, না? আচ্ছা, তারপরে এখন লো আবগারি স্কোর মিন্স মানে কি? আবগারি স্কোর কম মানে আপনাকে বুঝতে হবে বাচ্চার বার্থ অ্যাসফাইসিয়া হয়েছে, কিংবা ব্রেন ইনজুরি অথবা নিওনেটাল ডেথ। সবই যদি 0 হয় তাহলে তো ডেথ হবে, তাই না? আবগারি স্কোর যদি 7 থেকে 10 থাকে, তার মানে এই বাচ্চা সুস্থ, এই বাচ্চার কোনো কিছু লাগবে না, এক্সট্রা কেয়ারের দরকার নেই। 4 থেকে 6 তাহলে খুব ক্লোজ অবজারভেশন রাখতে হবে। আর 0 থেকে 3 হলে ইমিডিয়েট রিসাসিটেশন, আর যদি 2, 1 বা 0 যে কোনো একটা হয়, তাহলে বুঝতে হবে বাচ্চা মারা গেছে অলরেডি। আর এই ধরনের ক্ষেত্রে আমরা কি বুঝবো? ইমিডিয়েট এখানে কিন্তু এনআইসিইউর সাপোর্ট কিন্তু রেডি রাখতে হয়, যেগুলার এইরকম কমপ্লিকেশন অ্যারাইজ করে। আর এনআইসিইউর সাথে সাথে অক্সিজেন একদম ওখানে রাখা হয়, অনেক সময় বের করে সঙ্গে সঙ্গে জাস্ট পেঙ্গুইন সাকার দিয়ে ফেসটা আর নোজটা ক্লিন করে মাস্ক লাগাই দিতে হয়, দেন বাকি কাজ করা হয়। আপনারা যে ইন্টারপ্রিটেশনটা একটু ভালো করে পড়বেন, যে 7 থেকে 10 হলে কি, মানে কোনটা কত হলে কি। আর ইম্পর্টেন্স হচ্ছে আমরা এটা দেখলে পরে তো বুঝতে পারি না যে বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কিনা, বাচ্চাকে কিভাবে ম্যানেজ করতে হবে। দ্যাটস অল। বুঝেন নাই কে কে? যতটুকু বললাম বুঝেন নাই কেউ? আচ্ছা, তারপরে ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং মানে তো বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়ানো, এটা খুবই একটা ইজি বিষয়। বাট আমি এখন পড়াবো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কাকে বলে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য বলেন, রিটেন ভাইবা সবকিছুর জন্য। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নিচে অপশন থাকে, যে বাচ্চাকে 6 মাস পর্যন্ত কিছু খাওয়া যাবে না, ওষুধ খাওয়ানো যাবে, পানি খাওয়া যাবে, এরকম একটা কথা থাকে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর ডেফিনেশন হচ্ছে বেবিকে 6 মাস পর্যন্ত এক ফোঁটা পানিও খাওয়া যাবে না। এখানে আরেকটা ওয়ার্ড আমরা বলি এক্সেপ্ট মেডিকেশন, মান্থ অফ এজ, এক্সেপ্ট মেডিকেশনটা অ্যাড করি। একটু দেখেন, মানে আপনার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে 6 মাসের মধ্যে আপনি বাচ্চাকে এক ফোঁটা পানিও খাওয়াবেন না। যদি বাচ্চা অসুস্থ হয় তো মেডিসিন তো খাওয়াতে হবে, এটা বাদে আর কোনো কিছু খাওয়ানো যাবে না। এটাই হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অংশটুকু, যে কোন কোন হরমোন কিসের জন্য দায়ী, এটা কিন্তু আপনাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেন কম্পোনেন্ট ইম্পর্টেন্ট, ব্রেস্ট মিল্কেরটা একটু দেখে নেবেন, আমি দুইটাই পাশাপাশি রাখছি যাতে কনফিউশন না হয় আর কি। ওকে, হরমোনের মধ্যে কি প্রোলাকটিন হরমোন আছে, তাই না? প্রোলাকটিন হরমোন কি করে? প্রোডাকশন করে। এটা একটু কনফিউশন হয়, আমি এই জন্য এইভাবে মনে রাখি যে প্রোলাকটিন হরমোন মিল্কের প্রোডাকশনটাকে বাড়ায়, আর অক্সিটোসিন ইজেকশনে হেল্প করে। মানে এই যে মিল্ক এসে যে জমা হলো, তো বেবি যখন সাক করবে, অক্সিটোসিন রিলিজ হবে, এন্ড তখন যে মিল্কটা জমা হয়েছে প্রোডাকশন হয়ে ওটা বের হয়ে বাচ্চার মুখে যাবে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আর কি কি হরমোন হেল্প করে ব্রেস্টের সিক্রেশনের জন্য? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, গ্লুকোকর্টিকয়েড এন্ড থাইরয়েড গ্রোথ হরমোন সবই। এবার যে কলোস্ট্রাম হচ্ছে প্রথম 3 থেকে 5 দিন যে সিক্রেশনটা আসে, প্রথম 1-2 দিন তো ওইভাবে একদম সিক্রেশনই আসে না, জাস্ট ওয়াটারি ডিসচার্জ আসে। দ্যাটস ওয়াই কলোস্ট্রাম কিন্তু প্রথম 3 থেকে 5 দিনকে আমরা বলতেছি। এখানে পানি থাকে 88%, প্রোটিন 2 থেকে 3%, ফ্যাট 2 থেকে 3, কার্বোহাইড্রেট বা ল্যাকটোজ যেটা বলেন 5 থেকে 6, আদার্স থাকে 1 to 2। একইভাবে ব্রেস্ট মিল্কে একটু দেখেন, এখানে হচ্ছে ফ্যাটটা একটু দেখাই, ফ্যাটটা দুটোতেই সেম। হ্যাঁ, আচ্ছা, এইখানে আপনার কলোস্ট্রামে পানির পরিমাণটা একটু কম থাকে, যদি এটা আমি ডিসি দত্তের বই থেকে দিয়েছি। অলমোস্ট আছে, এখানে ভিটামিন মিনারেলসটা একটু বেশি থাকে। কলোস্ট্রাম কিন্তু সবসময় বেশি ভালো, তাই না? কলোস্ট্রামে কি থাকে? অ্যান্টিবডি থাকে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা বাচ্চার ফার্স্ট অ্যান্টিবায়োটিক আমরা বলে থাকি। তারপরে হচ্ছে ব্রেস্ট মিল্কের কম্পোজিশনটা দেওয়া হয়েছে, একটু দেখে নেবেন। এখানে আপনারা মনে রাখবেন যে কলোস্ট্রাম বেশি ভালো, কারণ কলোস্ট্রামে বেশি প্রোটিন থাকে, বেশি অ্যান্টিবডি থাকে। আর ম্যাচিউর মিল্ক যেটা পরবর্তীতে বাবুদিরা খায়, কলোস্ট্রামের পরে যেটা সিক্রেশন আছে, ম্যাচিউর মিল্কে ফ্যাট বেশি থাকে এবং ল্যাকটোজ বেশি থাকে।
এই দুটো একটু জেনে রাখবেন। আপনাদের জন্য আসলে সবই ইম্পর্টেন্ট যদি ভালো করে প্রিপারেশন নিতে চান। কিন্তু তারপর আমি একদম যারা এত কিছু করতে পারবো না, এত কিছু মনে রাখতে কষ্ট হচ্ছে, বা আমি প্রাথমিকভাবে এত কিছু পড়বো না, শুধু চোখ বুলাই ইম্পর্টেন্ট গুলো পড়বো এন্ড দেন পরে পড়বো, সেই জন্য কিন্তু মেইনলি এভাবে দেওয়া হয়েছে যে যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট একদমই না পড়লে না, এগুলো বোল্ড করে দিছি। বাকিগুলো দেখবেন। ব্রেস্ট ফিডিং এর সুবিধা কি? এটা বাচ্চার জন্য একটা কমপ্লিট ফিট। এটা একদম স্পেসিফিক, স্পেসিফাই স্পেসিফিক, মানে বাচ্চার যা যা দরকার এটা তার মধ্যে আছে। বাচ্চা বাজারে এমন কোনো ফর্মুলা মিল্ক নাই যেটার মধ্যে ব্রেস্ট মিল্কের সবকিছু থাকে। এটা বাচ্চা ইজিলি খাইতে পারে, বাচ্চা ইনফেকশন হয় না, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক হয়, আর তার অসুখ বিসুখের চান্স কমে যায়। এটার ফলে মায়ের কি সুবিধা হয়? মায়ের সুবিধা হচ্ছে অক্সিটোসিন কি কাজ করে বলেন তো? আমরা কালকে তো অনেকক্ষণ ধরে অক্সিটোসিন বললাম, অনেকগুলাতে কিন্তু অক্সিটোসিন পাইছি। এন্ড দেন এর আগে আপনাদের আমি পিপিএস পড়েছিলাম, তখন অক্সিটোসিন ছিল। একটু কাইন্ডলি বলেন তো কেউ অক্সিটোসিনের কাজ কি? ইউটেরাস কন্ট্রাকশন বাড়ায়। তো যদি বাচ্চা যখন ব্রেস্ট মিল্ক সাক করে তখনও কিন্তু অক্সিটোসিন রিলিজ হয়, তাহলে কি হবে? ইউটেরাসের কন্ট্রাকশন বাড়বে। যত ইউটেরাসের কন্ট্রাকশন বাড়বে পিপিএস প্রিভেন্ট হবে। এই জন্য কিন্তু বলা হয় জন্মের পর পরই বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে। এক্ষেত্রে দুইটা হয়, বাচ্চা আপনার হাইপোগ্লাইসেমিয়া হয় না, বাচ্চার ব্লাড সুগার কমে যায় না, এন্ড বাচ্চাও খাবার পায়, প্লাস মায়ের ইনভলিউশনটা বাড়ে, ইউটেরাসের কন্ট্রাকশন বাড়ে। এখন যত ইনভলিউশন যত দ্রুত হবে, ইউটেরাস আগের জায়গায় ফেরত যাবে, মা তত তাড়াতাড়ি সুস্থ হবে। এন্ড এটার ফলে এটা কিন্তু আবার আপনার কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করে, কারণ ইস্ট্রোজেন প্রজেস্টেরন অনেক বেশি সিক্রেট হয় ব্রেস্ট মিল্ক যখন মা খাওয়ায়। এর ফলে মার ন্যাচারালি এটা কনসিভ করে না, কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করে। আপনাদের মনে কন্ট্রাসেপটিভ মেথড পড়াইছে, ওখানে কিন্তু ন্যাচারালের মধ্যে দেখবেন ন্যাচারাল যেসব মেথড, উইডাল মেথড পড়ছেন, সেভ পিরিয়ড, এর মাঝে একটা ছিল হয়তো বা ব্রেস্ট ফিডিং। নাগা থেকে থাকলে আর কি জেনে রাখেন এখন। তারপর লোয়ার রিস্ক অফ ব্রেস্ট এন্ড ওভারিয়ান ক্যান্সার। তো যদি কোনো মা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়ায় তাহলে তার ব্রেস্ট ক্যান্সারের চান্স কমে যায়, ওভারিয়ান ক্যান্সারের চান্সও কমে যায়, কারণ এই যে হরমোনাল ইমব্যালেন্স হয় না। এন্ড মায়ের কাজের চাপও কমে যায়, কারণ একটা একটা বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়ানো, and এটা একটা অনেক প্যারা না? খুব করে বাচ্চা রাত্রে 1টা 1:30টার সময় কাঁপতেছে, আপনি এখন উঠে পানি গরম করে খাবার রেডি করে খাওয়ানো, তারপরে এগুলো হাইজিন মেনটেন করা প্যারা হয়ে যায়। ওকে, তারপরে বেনিফিট টু দ্য ফ্যামিলি এন্ড সোসাইটি। ফ্যামিলিতে কি হয়? টাকা বেঁচে যাচ্ছে বাসায়। তারপরে ফ্যামিলি সবার একটা ফ্যামিলি প্ল্যানিংটাকে প্রমোট করে। এই যে ইজিলি মা কনসিভ করছে না, আনওয়ান্টেড যে প্রেগনেন্সিটা এটা প্রিভেন্ট হয়। এর ফলে বাচ্চাকে হসপিটালে নিতে হয় না, বাচ্চা সুস্থ থাকে বেশি। এখন প্রপার পজিশনিং, মা যখন বাচ্চাকে বুকে দুধ খাওয়াবে তখন ওটা প্রপার ভাবে পজিশনিং করতে হবে। কেমন থাকবে? মায়ের সাথে বডি একদম ফুলি টাচড থাকবে, এন্ড বডি মায়ের কাছাকাছি থাকবে, স্ট্রেইট হেড এন্ড বডি। আপনারা একটু দেখবেন কাইন্ডলি নেটে, যদি এগুলো নিয়ে মনে রাখতে চান। এগুলো থেকে ওইভাবে আসলে আসে না, অ্যাটাচমেন্ট থেকে বেশি আসে যে নিচের কোনটা আর কি গুড অ্যাটাচমেন্ট না, অথবা প্রপার পজিশনিং এর মধ্যে কি হচ্ছে আপনার মা, আমি কিভাবে বুঝাই দিব আর কি, বেবিকে নিয়ে মা একদম নিজের শরীরের সঙ্গে টাচ করে রাখবে, বাচ্চার মাথা এবং বডি একদম স্ট্রেট থাকবে, এরকম করে থাকায় অনেক মা এইভাবে খাওয়ায়। এটা যদি বাচ্চার মাথা ধরি, বডিটা এইভাবে ঝুলে পড়ে থাকে, আসলে এটাতে প্রপার পজিশনিং হয় না, বাচ্চা ঠিকভাবে স্যাক করতে পারে না। এন্ড ফেসিং ব্রেস্ট নোজ অপোজিট টু দ্য নিপল। অনেক মা তো খাওয়াতে খাওয়াতে খুশি পায় না যে বাচ্চার নিপল যায়, বাচ্চার চোখে গেছে, নাকে চলে গেছে, এদিকে খেয়াল রাখে না। আচ্ছা, এইটা হলো যে সাইন আর কি, প্রপার পজিশনিং এর 4টা সাইন, এটা মনে রাখবেন, আপনাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ বলেন, রিটেন বলেন, আর যদি কেউ যদি আবার গাইনি ওয়ার্ডে কাজ করার থাকেন, বা আহ ওটা কি বলে, মা ও শিশুর যেসব সেন্টার থাকে এগুলাতে যদি কাজ করার কথা বলেন ভাইবা বলে, তখন কিন্তু এগুলো প্রশ্ন করবে যে একজন মা আসছে, আপনি ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে কিভাবে এজ এ নার্স ইন্সপায়ার করবেন, বা আপনি তাকে কি কি এডুকেশন দিবেন। তখন কিন্তু এটা হচ্ছে প্রপার পজিশনিং করতে হবে। এই 4টা জিনিস একটু পড়বেন, বুঝে বুঝে পড়লেই মনে থাকবে যে পুরো বডি সাপোর্ট থাকবে বাচ্চার সাথে, বেবি একদম মায়ের বডির কাছে থাকবে, হেড অ্যান্ড বডি একদম স্ট্রেট থাকবে, আর বাচ্চাকে যখন ব্রেস্ট মিল্ক করাবে বাচ্চার মায়ের নিপেলটা বাচ্চার নোজের অপোজিটে থাকবে। এবার নাকে মুখে যাবে না কিন্তু, মানে নাকে চোখে এগুলোতে না। এখানে দেখেন একটু, স্ক্রিনটা কি দেখা যায় নাকি বেশি একটু ঝাপসা হয়ে গেছে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এখানে আমি হচ্ছে দেখেন গুড অ্যাটাচমেন্টটা একটু ছবিতে দেখাইছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয়, যেটা আর অনেক ভালো ভালো ছবি আছে।
হ্যাঁ, গুড অ্যাটাচমেন্টেরও 4টা সাইন আছে। হ্যাঁ, এই 4টা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এই যে আমার কার্সরটা যে জায়গায় আছে ব্ল্যাক পার্ট, এটা হচ্ছে মনে করেন মায়ের অ্যারোলা। এখানে জাস্ট এভাবে ড্রটা ছিল, এই কার্সর রাখলাম আমি, হ্যাঁ আমি আর সরালাম না। এটা হচ্ছে মায়ের অ্যারোলা। অ্যারোলাটা কেমন হবে, মা যখন ব্রেস্ট মিল্ক, বাচ্চাকে যখন ব্রেস্ট ফিড করাবে তখন অ্যারোলাটা বেশি দেখা যাবে। উপরের দিকে অ্যারোলা বেশি থাকবে, নিচের দিকে কম থাকবে। তার মানে কি, এটা যদি অ্যারোলা হয়, এটা যদি বাচ্চার মুখ হয়, তাহলে উপরের দিকে বেশি দেখা যাবে, মানে উপরে একটু বের হয়ে থাকবে, বাট নিচে বাচ্চা পুরোটা এভাবে ধরে নেবে। আমি এখানে আসলে হাত দিয়ে তো বোঝানো যায় না, মানে অ্যারোলাটা পুরোপুরি মুখে যাবে, বাট উপরের পার্টটুকু বাহির থেকে দেখা যাবে। বাচ্চার মুখ খুব ভালো করে ওপেন থাকবে, আর লোয়ার লিমটা এরকম টান অ্যারোলা থাকবে, এরকম হয়ে যাবে। হ্যাঁ, আমি যেভাবে রাখছি এরকম থাকবে। এরকম থাকার কারণ হচ্ছে ওর মুখে তো অ্যারোলাটা পুরোটা ঢুকে গেছে নিচের পার্টে, আর উপরেরটা আস্ত করে জাস্ট অ্যারোলার উপর থাকবে। আর চিন ইজ টাচিং দা ব্রেস্ট, বাচ্চার যে চিন থাকবে এটা ব্রেস্টকে টাচ করে থাকবে। এই 4টাই সাইন অফ গুড অ্যাটাচমেন্ট। এখানে আবার ইয়ে করে দিচ্ছি, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। গুড অ্যাটাচমেন্ট পজিশন 2-3 বার পড়লে এমসিকিউ আসলে একটু ভালো করে পড়ে গেলে, আমার যে 2-3 বার একটু বিপিএসসি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে যে যখন একটু আপনার বেসিকটা ক্লিয়ার থাকে, এমসিকিউ এর অপশনটা আপনি 2-3 বার পড়লেই আপনি বুঝে ফেলেন যে এটার মধ্যে এটা এটা হবে না, এটা হবে। এক্সাক্ট না মনে থাকলেও কিন্তু আপনি যদি একটু বুঝে বুঝে পড়েন, তখন আপনি পজিশন বলেন অ্যাটাচমেন্ট দেখেই বুঝতে পারবেন যে আসলে এর মাঝে কোনটা ফলস হবে বা কোনটা ট্রু আনসার হবে। আচ্ছা, আমরা আরেকটু জানি যে কোন মেডিসিন গুলা যখন একজন মা পাবে তখন হচ্ছে বাচ্চাকে বুকে দুধ খাওয়ানো যাবে না, কারণ এই মেডিসিন গুলা বুকের দুধের মাধ্যমে বাচ্চার কাছে চলে যায় এবং বাচ্চাকে এফেক্ট করে। এটা হচ্ছে অ্যামফিটামিন একটা, এটা হচ্ছে আপনার সিএনএস কে ডিপ্রেসড করে দিবে। যে মা মানসিকভাবে অসুস্থ থাকে, তারপর নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, অ্যান্টি ডিপ্রেসেন্ট আর কি, এটা একটা। বেনজোডাইজিপাইন সেম। এই ধরনের ড্রাগ, এই দুটো ড্রাগই আপনার দিলে পরে কি হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডাউন হয়ে যাবে। তো বড় মানুষের ক্ষেত্রে যেভাবে কাজ করবে, ছোট বাচ্চাদের তো আরো বেশি কাজ করবে। তো এই জন্য বাচ্চাকে দেওয়া যাবে না বারবিচুরেট, যেটা স্লিপিং পিল বলেন, তারপরে ট্রাঙ্কুলাইজার, যেটা অ্যান্টি ডিপ্রেসেন্ট যে ড্রাগ গুলো আছে, এই ধরনের ড্রাগ যে মা নেয় বা নিতে হয় কোনো অসুস্থতার কারণে, সেই মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবে না। এটা কিন্তু আপনাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ সবচেয়ে আসে কি, অ্যান্টি ক্যান্সার। অ্যান্টি ক্যান্সার মানে আমরা তো জানি ক্যান্সার, এইচআইভি, এই ধরনের মা তো খাওয়াতে পারবে না। বাট এগুলো একটু আনকমন, একটু পড়ে নেবেন। হ্যাঁ, অ্যামফিটামিন, বেনজোডাইজিপিন আর বারবিচুরেট। এখানে একটা মিনোমনিক দিছি, যে আব্বা দিয়ে মনে রাখবেন যাদের একটু মনে রাখতে কষ্ট হয় আমার মতো। কন্ট্রাইন্ডিকেশনে কি কি, যে মায়ের এইচআইভি আছে, টিবি আছে, ইবোলা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, তারপর ক্লাসিক গ্যালাক্টোসেমিয়া ইনফেন্ট। এটা একটু বলি, বাচ্চার দুধ খেয়ে খেয়ে, আপনারা কি মিল্ক ইনজুরি নামে শুনছেন কখনো? দুধ খেয়ে খেয়ে বাচ্চার শরীরে গ্যালাক্টোসের পরিমাণ এত বেশি বেড়ে যায়, গ্যালাক্টোজ, যে বাচ্চা অনেক মোটা হতে থাকে, ফুলতে থাকে। তো এটা কিন্তু মিল্ক ইনজুরি বলে। এই ধরনের যদি বাচ্চার এরকম মিল্ক ইনজুরি দেখা যায়, তাহলে তাকে খাওয়ানো যাবে না। এখানে অবলিক দিয়ে মিল্ক ইনজুরি লিখে দিই না। তারপরে যদি মা হচ্ছে আপনার কেমোথেরাপি পাচ্ছে, রেডিওথেরাপি পাচ্ছে, মা এমন কোন ড্রাগ নেই, যে কোকেইন খায়, ড্রাগ অ্যাবিউজার আর কি যদি হয়, মায়ের যদি অনেক বেশি ডিজিজ থাকে, এমন ডিজিজ হচ্ছে ব্রেস্ট ইনফেকশন হয়েছে বা ব্রেস্টে ঘা হয়ে গেছে, ল্যাসারেশন হয়েছে, ম্যাস্টেক্টমি করছে, তাহলে তো খাওয়াতে পারবে না। আর ব্রেস্টে যদি অ্যাবসেস থাকে আপনাদের। আপু, মায়ের যদি জন্ডিস হয় তা সেক্ষেত্রে কি ব্রেস্ট ফিডিং করাবে? জি জি, ব্রেস্ট মিল্ক তো হচ্ছে আপনার জন্ডিসের মধ্যে দিয়ে যায় না, ব্রেস্ট মিল্কের মধ্যে দিয়ে আর কি জন্ডিস যায় না। ওটা ব্লাডে। জি, এটা হচ্ছে ব্লাড বোন, জন্ডিস তো হচ্ছে ব্লাড বোন, এই জন্য খাওয়া যাবে, সমস্যা নেই। অনেক এলাকায় মনে হয় এরকম এখনো আছে না, যে মনে করা হয় জন্ডিস হলে খাওয়া যাবে না। এগুলো এর বাইরে আসলে কন্ট্রাইন্ডিকেশন আর আসে না। এখানে অনেক ডিটেলস, অনেক কিছু অ্যাড করছে আপনারা। আমার মনে হয় 1 থেকে 2 বার যদি লেকচারটা পড়েন, শুধু এমনিতেই পড়া, রিডিং করবেন, তারপর আমার মনে হয় এই 10টা টপিক থেকে যদি কোনো এমসিকিউ আসে, ইনশাল্লাহ আপনারা পারবেন। একটু মন দিয়ে পড়বেন। প্রথম যাদের একেবারে সময় হয় না, পড়তে পারেন না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যে প্রথম এই যে আমি আজকে লেকচার দিলাম, আপনারা প্রিন্ট দেন বা সফট কপিতে পড়েন প্রথম। আজকে তো সম্ভব না, এমনিতে অনেক রাত হয়ে যায়, কালকে একবার আপনি 2 বার রিডিং করে নেবেন, জাস্ট কিচ্ছু না, শুধু রিডিং, যে আচ্ছা
এমনিতে একটু মনোযোগ দিয়ে রিডিং, তারপরে আবার একদিন একটু ভালো করে এবার রিডিং করবেন, যে জিনিসগুলো বললাম যেগুলো মুখস্থ করতেই হবে সেই জিনিসগুলো একটু মুখস্থ করে নেবেন। আচ্ছা, তারপরে এখন হচ্ছে ব্রেস্ট ফিডিং করতে কখন প্রবলেম হয়, কোন কোন বিষয়ে? যদি অ্যাটাচমেন্ট ঠিক না থাকে, লেস যেটা পজিশন ঠিক না থাকলে, মা অসুস্থ থাকলে, মায়ের যদি ঠিকঠাক ভাবে নলেজ না থাকে যে কিভাবে আসলে খাওয়াইতে হয়, বিশেষ করে প্রাইমি মা যারা, প্রাইমি মায়েরা তো দেখা গেল যে ফার্স্ট বেবি, আমি এটা একটু অ্যাড করে দেই, প্রাইমি মাদার, প্রাইমি মাদের তো মনে থাকে মানে ওইভাবে এরা পারে না আসলে, প্রথম বেবি তো। তারপর ব্রেস্টে যদি প্রবলেম থাকে, আপনাদেরকে আমি যে ব্রেস্ট রিইনফোর্সমেন্ট পড়াইছি না, যে মিল্ক আটকে যায়, পরবর্তীতে ফিভার হয়, হ্যাঁ পড়াইছি, আপনাদেরকে তো পড়াইলাম, ব্রেস্ট অ্যাবসেস পড়াইছি না, ম্যাস্টাইটিস, পড়াইছিলাম ফার্স্টে। জি ম্যাম, পড়াইছেন। হ্যাঁ, ওই ধরনের কেস হলে কিন্তু ব্রেস্ট ফিডিং করানো যাবে না, যেটাতে এফেক্টেড হয়েছে সেটা বাদে খাওয়াতে হবে। এখন যদি দুইটা ব্রেস্টে এফেক্টেড হয় তাহলে খাওয়ানো যাবে না। ব্রেস্ট প্রবলেম বলা হয়েছে, এটা প্রিম্যাচুর বেবি আবার না, ও তো অনেক ছোট থাকে, লিপ টিপ মানে ওর অত তো শক্তি থাকে না, প্রিম্যাচুর বেবি কিন্তু ওয়েটও নর্মালি কম হয়, তো এই বাচ্চারা ঠিক মতো সাক করতে পারে না, সেক্ষেত্রে কি করা হয়, মায়ের ব্রেস্ট মিল্কটা টেনে নিয়ে বোতলে ভরায় কিংবা ওই যে কটন দিয়ে যেভাবে আর কি আপনার এক্সট্রা ফিডের মতো করে খাওয়াইতে হবে। এখন হচ্ছে নিওনেটাল সেপসিস ওয়ার্ড দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চার ইনফেকশন হয়ে গেছে। তো তার আগে আমি আরো কিছু কমন ইনফেকশন তুলে ধরছি, যে মেজর ইনফেকশনের মধ্যে সেপ্টিসেমিয়া বা সেপসিস, যেটা মেনিনজাইটিস, নিউমোনিয়া, টিটেনাস, এইটা হচ্ছে এই পাঁচটা একদম মেজর। আর মাইনরের মধ্যে আম্বিলিকাল সেপসিস একটা আছে, একটু ভালো করে দেখবেন। নর্মালি সেপ্টিসেমিয়া যেটা, এটা কিন্তু মেজর ইস্যু, ব্লাডের ইনফেকশন। আর আম্বিলিকাল কর্ড থেকে যদি কোনো ভাবে সেপসিস হয় তাহলে এটা মাইনর, কারণ এটা ম্যানেজেবল, কারণ আম্বিলিকাল কর্ডটা দেখা গেল যে পড়ে গেলে বাচ্চার ইনফেকশন অনেকটা কমে যায়। তারপরে কনজাংটিভাইটিস, ওরাল থ্রাশ, স্কিন ইনফেকশন, এখানে কমন ইনফেকশন। আচ্ছা, আপনাদের তো এই যে এই প্রশ্ন কিন্তু অনেকবার আসছে, যদি প্রিভিয়াস সালের প্রশ্ন দেখে থাকেন, যে বাচ্চারা মারা যায় সবচেয়ে কোন ডিজিজে, পৃথিবীতে আর কি মৃত্যুর হার বেশি সবচেয়ে, আমরা যেটা বলি যে ইনফেন্ট বা নিউবর্ন মরবিডিটি, নিউমোনিয়া। মর্টালিটি, হ্যাঁ নিউমোনিয়া, এআরআই, আমরা নিউমোনিয়া ডিরেক্টলি বলি না, আমরা বলি এআরআই, একই অ্যাকুয়াট রেসপিরেটরি ইনফেকশন, এর মধ্যে যা যা থাকে আর কি, তো সবচেয়ে বেশি নিউমোনিয়া হয়। আচ্ছা, এই হইলো গিয়ে প্রথমে একটু কমন কিছু ইনফেকশনের নাম দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা এর মাঝে একটা ইনফেকশন আজকে বলবো, সেটা হচ্ছে নিওনেটাল সেপসিস। এটা বাচ্চার যখন সিভিয়ার লেভেলের ইনফেকশন হয় জন্মের 28 দিনের মধ্যে, অবশ্যই নিউনেট মানে তো 28 দিন, বোঝা যাচ্ছে। নিওনেটাল যদি ইনফেকশন হয় কিসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। তারপরে প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন, আগেই রাপচার হয়ে গেছে, তখন কি হয়, যখনই মার মেমব্রেনটা রাপচার হয়ে যায় তখন কিন্তু বাইরে থেকে ইজিলি ব্যাকটেরিয়া ভিতরে চলে যায়। অথবা বেবি যখনই প্রিমেচুর রাপচার হয়ে যায় মায়ের, যেটা আমরা বলি পানি ভেঙে যায়, মেমব্রেন রাপচার হয়ে গেলে কি করতে হয়, এটা কিন্তু এমার্জেন্সি সিএস করতে হবে, এটার আর অপশন নাই। আপনি নর্মাল ডেলিভারির জন্য কিছুক্ষণ ট্রাই করা যেতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে পানি না থাকলে আর ট্রাই করা হয় না, সিজারে নেওয়া হয়, কারণ পানি না থাকলে তো বেবি ঠিকঠাক ভাবে আসতেই পারবে না সার্ভিস অব্দি। তারপর লো বার্থ ওয়েট থাকলে, তার লো বার্থ ওয়েটের বাচ্চাদের এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এদের ওজন কম থাকে। তারপরে আনহাইজেনিক ডেলিভারি প্র্যাকটিস, ডেলিভারি করার সময় যদি কোনো ভাবে আর কি জীবাণু থাকে, ডেলিভারিতে জীবাণুর কোনো শেষ নাই আসলে। মায়েদের যে আপনার সেকেন্ড টাইম ইনফেকশন হয়, বাচ্চার যে আম্বিলিকাল সেপসিস হয়, সেপ্টিসেমিয়া, আপনি দেখেন নর্মাল ডেলিভারি করতেছেন, মাকে যে জায়গায় রাখছেন সেটা যদি ক্লিন না হয়, অথবা যে মিডওয়াইফ বা বার্থ অ্যাসিস্ট্যান্ট, যে ধাত্রী বা দায়ী অ্যাসিস্ট করতেছে, সে হয়তো বা হাইজিন মেনটেন করছে না, সে যে গ্লোভসটা পরছে এটা হয়তো বা স্টেরাইল না প্রপার, যে আম্বিলিকাল কর্ড কাটার জন্য যে ব্লেডটা ইউজ করতেছে এটা ঠিকভাবে স্টেরাইল না। তারপরে কি বলবো আর কি, রুমের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে যায়, তারপর লং টাইম প্রলং লেবার হচ্ছে, অবস্ট্রাকটেড লেবার, মায়েদের আসলে ইনফেকশনের শেষ নেই, বাচ্চার ইনফেকশনের শেষ নাই। আর যদি আপনার বাচ্চা লো বার্থ ওয়েট হয় তাহলে তার কোনো কথাই নাই, তার তো রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিই কম থাকে। আচ্ছা, কারো ফ্যামিলিতে যদি আসলে লো বার্থ ওয়েট বেবি থাকে তাহলে আপনারা খুব ভালো করে লেকচারটা বুঝতে পারবেন, যে আসলে লো বার্থ ওয়েট বেবির কি কি প্রবলেম হয়। ফিচার্স অফ নিওনেটাল সেপসিস, বাচ্চা যে নিওনেটাল সেপসিস হয়েছে আপনি কিভাবে বুঝবেন, বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় না, মোস্টলি নন স্পেসিফিক।
হুট করে আসলে ওইভাবে বোঝা যায় না, দেখা গেল সেপসিস ডেভেলপ করার পর বোঝা যায়, শুরুতে বোঝা যায় না। তো সেপসিস যখন একবার ডেভেলপ করে তখন আনএবল টু সাক, বাচ্চা একদমই সাক করতে পারে না। কেন? বাচ্চা কাঁদেও খুব ধীমে ধীমে ভাবে, লেথার্জি অ্যান্ড অ্যাবনর্মালি স্লিপ, ঘুমের প্যাটার্নটা ঠিক হয় না, ঘুমাচ্ছে থেকে থেকে উঠতেছে, অথবা বাচ্চা এত বেশি লেথার্জিক থাকে যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, মা মনে করে যে যাক আমার বাচ্চা তো কত আরামে ঘুমাচ্ছে। এখানে হাইপারথার্মিয়া, যেটা সেপসিস হইলেই আপনার হবে, সেটা হচ্ছে বাচ্চার জ্বর থাকবে, এটা একটা থাকে, আর একটা আনএবল টু থাকে। এই দুটো একটু কি পয়েন্ট, হ্যাঁ, একটু ভালো করে মনে রাখবেন। পুর পারফিউশন, পুরো শরীরে আর কি অক্সিজেন সাপ্লাই কমে যায়। হাইপোটোনিয়া, হাত পা ঠিকঠাক ভাবে নড়বে না, বডির যে স্কিন টোনটা থাকে এটা কমে যায়। অ্যাবসেন্ট প্রাইমেটিভ রিফ্লেক্স, বাচ্চাকে যে যে হাত পা ছেড়ে দিলে নড়ে, বা ছোট একদম মাসুম বাচ্চা 1-2 দিনের বাচ্চাগুলো কিন্তু আপনি একটা কিছু দিলে গ্রিপ করে ফেলে। তো বাচ্চার যখন একবার সেপসিস ডেভেলপ করে, বাচ্চার কোনো কিছু গ্রিপও করে না, একদম হাত পা ছেড়ে দিয়ে রাখে। এটা হলো ফিচার আর কি। তাহলে এই জন্য আমি আপনাদেরকে কিন্তু হচ্ছে ব্রেস্ট ইনভার্সমেন্ট করানোর সময় বারবার বলছিলাম যে মায়ের ডেলিভারির পরপরই মায়ের ফিভারটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট, যে জ্বর আসতেছে কিনা এটা দেখতে হবে। জ্বর দেখলে আপনাকে বুঝতে হবে যে ব্রেস্ট ইনভার্সমেন্ট হচ্ছে কিনা। আর একটা হচ্ছে বাচ্চার টেম্পারেচার তো খুবই দেখতে হবে, কারণ হাইপোথার্মিয়া হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, আবার হাইপারথার্মিয়া হচ্ছে কিনা। হাইপারথার্মিয়া হওয়ার চান্স খুব কম যদি অসুস্থ না হয়, আর হাইপোথার্মিয়া হওয়ার চান্স খুব বেশি, কারণ মায়ের পেট থেকে বের হয়ে আসার পর এখানে দেখা গেল এসির ঠান্ডাতে, ফ্যানের বাতাসে, কিংবা হয়তো বা কাপড়টা ঠিকভাবে মুড়িয়ে রাখা হয়নি, বাচ্চার র্যাপিং প্রপার না হইলে হাত পা বের হয়ে আছে, হাইপোথার্মিয়া খুবই স্বাভাবিক। And এটা কিন্তু ম্যানেজেবল, কিছু সময়ের মধ্যে দেখা গেলো আবার টেম্পারেচার নর্মাল হয়। কিন্তু এত মেনটেন করতেছেন এর মাঝেও বাচ্চার জ্বর আসতেছে, দ্যাট মিনস সামথিং ইজ রং, তখন আপনাকে নিউরোনাল সেপসিসের বাকি সিমটম গুলো বুঝতে হবে। বাচ্চার কিন্তু প্রথমে জ্বর দিয়ে শুরু হবে সেপসিস, তারপর যখন আস্তে আস্তে খারাপ হবে তখন বাচ্চা খাইতে পারবে না। মা তো আর খালি হালকা জ্বরে আসে না, বুঝো না, বুঝে না, মা খালি বলে যে হচ্ছে গাতে একটু মানে গরমই থাকে, মায়েরা বুঝতে পারে না। তো যখন বাচ্চা একদম খাওয়া দাওয়া বন্ধ করে কাঁদতেছে কোনো রকমের, বাচ্চা শুধু ঘুমাচ্ছে খাচ্ছেই না, আর একদম লেথার্জিক হয়ে আছে, তখন হসপিটালে আসে যে আমার বাচ্চা তো এরকম করতেছে। তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেনশন কিভাবে করা যায়। অ্যান্টিনেটাল কেয়ার যখন আসবে তখন ঠিকঠাক ভাবে মাকে কেয়ার দিতে হবে। অ্যানিনাল কেয়ার প্রপার দিলে আপনি সেপসিস কিভাবে করতে পারেন, মাকে আপনি তখন থেকে বুঝালেন হাইজিন মেনটেন করা কতটা ইম্পর্টেন্ট। দেন যদি রাপচার হয় মেমব্রেন, তাহলে যেন ইমিডিয়েটলি জানাই। প্রলং লেবার বা অবস্ট্রাক্টেড লেবার হওয়ার চান্স আছে কিনা, বা শোল্ডার ডিস্টোসিয়া হওয়ার চান্স আছে কিনা, এরকম কোনো কিছু থাকলে মাকে আগেই কনসার্ন করতে হবে যে আপনার কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না, বা আপনার আগেও এরকম হয়েছে, তাহলে এবার আগে থেকেই প্রপার স্টেপ নিতে হবে আর কি। মেইনলি হাইজিন মেনটেন করার ব্যাপারে বলতে হবে। অনেক মা তো একদম জেদ ধরে বসে থাকে যে আমি বাসায় ডেলিভারি করবো, হ্যাঁ, তো কি করবে, বাথ অ্যাসিস্ট্যান্ট, ওই যে তাদের অনেক নানি দাদি আছে এক্সপার্ট, এক্সপার্টরা এসে কি করে, তাড়াতাড়ি তো হাইজিন মেনটেন করে না, হ্যান্ড ওয়াশ করা বলেন বা হ্যান্ড স্যানিটাইজ, এগুলো কিছুই করে, ডেলিভারি করার পরবর্তীতে দেখা যায় বাচ্চার ইনফেকশন। এই জিনিসগুলো মাকে বোঝাইতে হবে, এবং ফ্যামিলি মেম্বারকেও ইনভলভ করে বোঝাইতে হবে। তারপর যদি মায়ের রাপচার হয়ে যায় মেমব্রেন, তাহলে প্রপার অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপরে এখানে হচ্ছে অল অ্যাসেপটিক প্রিকশন ডিউরিং ডেলিভারি অফ দ্য বেবি, বেবি ডেলিভারির সময় যতটা প্রিকশন মেনটেন করা যায়, পরিচ্ছন্নতা, তারপরে এটা একটা হচ্ছে আম্বিলিকাল কর্ডের কেয়ার নিতে হবে, বাচ্চার স্কিনের কেয়ার নিতে হবে। এই যে বাইরে ছোট বাচ্চা হওয়ার পর তো 14 মাসে সবাই আসবে, বাচ্চাকে খালি কোলে নেবে, কেউ হ্যান্ড ওয়াশ করবে না, স্যানিটাইজ করবে না, বাইরে থেকে যে কাপড়ে আসছে যে হাতে আসছে ওই অবস্থায় বাচ্চাকে নিয়ে যে বারবার আদর করতে থাকে, বারবার টাচ করতে থাকে, পরবর্তীতে কিন্তু এটা ইনফেকশনের চান্স বাড়ায়। এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে বেশিরভাগ হসপিটাল গুলো বা যারা একটু সচেতন আছে তারা কিন্তু ভিজিটর লিমিটেড করে দেয়, যে সবাই বাচ্চাকে নিতে পারবে না, যে নিবে তাকে অলরেডি হ্যান্ড ওয়াশ করে স্ট্যান্ড বাই করে রাখা হয় যে কে বেবিকে হোল্ড করবে, বাবা হোক বা মানে থাকে না যে কে বাচ্চাকে নেবে, তারা একদম হ্যান্ড ওয়াশ করে রেডি হয়ে থাকেন। এটা কিন্তু খুবই ভালো, এটা একটু স্ট্রিক্টলি মেনটেন করা গেলে দেখা গেল যে অনেকটাই আপনার নিউনেটাল সেপসিস প্রিভেন্ট করা যায়। বেবি শুড বি কিপড ওয়ার্ম এন্ড ক্লিন, বা বাচ্চাকে ওয়ার্মও রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। লেস হ্যান্ডেলিং দ্য বেবি, এটা খুবই ইম্পর্টেন্ট। বাচ্চাকে বেশি বেশি হ্যান্ডেল করা যাবে না, হ্যান্ড ওয়াশ করতে হবে, এবং আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ ইনফেকশন। এন্ড আর্লি বাচ্চাকে ডায়াগনোসিস করতে হবে যে কিসের জন্য এরকম হলো, এবং যে কারণে হোক সেটার প্রপার ট্রিটমেন্ট করতে হবে। তো সেপসিস হলে কি হয়, সেপটিক শকে যেতে পারে, শকে গেলে অর্গান ফেলিয়ার হবে, ডেথ হবে। না, আচ্ছা, ম্যানেজমেন্টের মধ্যে যে আর্লি ডায়াগনোসিসটা করতে হবে, করার পরে বাচ্চার, আমরা কালকে কি বললাম, আমরা মনে হয় আরেকটা কিসের যেন সেপসিস বললাম না,
সম্ভবত সেম কিন্তু ম্যানেজমেন্ট, যে কালচার করতে হবে, করার পর অ্যান্টিবায়োটিক দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, এবং যদি এনআইসিইউ লাগে তাহলে বাচ্চাকে এনআইসিইউ রেখে ক্লোজ মনিটরিং করতে হবে। এবার আমরা দেখবো নিউরিটাল জন্ডিস। নিউরিটাল জন্ডিস, জন্ডিসে আমরা কি দেখবো, ইয়েলো কালার হয়ে যায় না, ইয়েলো। আমরা কালার আর বলি না, আমরা বলি ডিসকালারাইজেশন। এটা দেই না, চোখের আরাম হবে নাকি, এই ওটা দেই। আচ্ছা, ইয়েলো কালার হয়ে যায় কি কি, স্কিন এন্ড স্ক্লেরা। এটা কিন্তু একদম ঠুরস্থ করে ফেলবেন, স্কিন এন্ড স্ক্লেরা। এই ভাইবার জন্য দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট। অ্যানিমিয়া হলে পরে চোখে কোথায় দেখা হয়, কনজাংটিভাতে, আর আপনার জন্ডিসে কোথায় দেখা হয়, স্কিন এন্ড স্ক্লেরা। আমরা কি বলি, যখন অ্যানিমিক মা পাই বা অ্যানিমিয়া দিই, অ্যানিমিয়া যখন আমরা দেখবো তখন আমরা মাকে বলি যে নিচের দিকে তাকান, তখন এভাবে টেনে দেখি না। আর যখন বলি জন্ডিস তখন আমরা বলি উপরে তাকান, আপনি উপরের দিকে তাকান। উপরের দিকে তাকালে তখন স্ক্লেরা দেখা যায়। এটা কিন্তু ভুলাবেন না, এটা হচ্ছে একটু কনফিউজিং কোশ্চেন। যে কোনো একটা মনে রাখবেন, যে হচ্ছে জন্ডিস হলে স্ক্লেরা, স্কিন এন্ড স্ক্লেরা একদম ঠুটস্থ করে ফেলবেন। আর অ্যানিমিয়া হলে পরে কনজাংটিভাইটিস, কনজাংটিভাতে দেখা হয় আর কি। বিলিরুবিন লেভেল বেড়ে গেলে আমরা ওটাকে জন্ডিস বলবো। এখন বিলিরুবিন নর্মাল লেভেলটা তো জানতে হবে, 12 থেকে 15, বাচ্চাদের জন্য 12 থেকে 15, এর বেশি হলে পরেই জন্ডিস। জন্ডিসটা কেমন হয়, এই যে এখানে দিয়েছি একদম এরকমই হয়। তো দেখা যায় হেলদি নিউবর্ন এমন হয়, যদি জন্ডিস হয় তাহলে এরকম পিকচারে দেখা যায় না। এই যে দেখেন বাচ্চাদের স্ক্লেরা পর্যন্ত, এই যে আমি কার্সরটা সরাই দিলাম, এখন দেখেন এই বাচ্চার স্ক্লেরাটা দেখেন, এটা দেখেন। আচ্ছা, জন্ডিস দুই প্রকার, ফিজিওলজিক্যাল জন্ডিস, যেটা হচ্ছে কি ওই যে জন্মের পরপরই একটু যদি রোদটা খুব কম পায়, বর্ষা বাদলের দিনে হয়, শীতকালে হয়, বা এমন জায়গাতে হচ্ছে যেখানে একদম সূর্যের আলো পায় নাই বাচ্চা, সেক্ষেত্রে বাচ্চার হালকা একটু জন্ডিস দেখা দেয়। এটা নর্মালি আনকনজুগেটেড, মানে ওইরকম কোনো এত হার্ডলি পড়ানোর দরকার নেই। আচ্ছা, অনসেট হয় প্রথম জন্মের 24 ঘন্টা পরে দেখা যায় যে বাচ্চা এরকম একটু হলুদ হয়ে গেছে, তো এটা খুবই মাইল্ড। এটা 3 থেকে 5 দিনে বেড়ে যায়, আবার পরে 1 থেকে 2 সপ্তাহে ঠিক হয়ে যায়। রোদ না দিলেও ঠিক হয়ে যায়, বাট বেস্ট হচ্ছে রোদে দেওয়া, রোদে দিলে দ্রুত সেরে যায়। এটা হচ্ছে নর্মালি ব্রেকডাউন হয় বাচ্চা জন্মের পর পরে, আরবিসির ব্রেকডাউন হয়। তো বাচ্চা তো লিভার ম্যাচিউর থাকে না, বাচ্চার কিন্তু দুইটা জিনিস একটু ইম্যাচিউর থাকে, একটা লিভার, তিনটা থাকে অ্যাকচুয়ালি। সবচেয়ে একদম ইনঅ্যাক্টিভ থাকে হচ্ছে লাং, বাইরে আসার পর অ্যাক্টিভ হয়, তারপরে লিভার, এটা ইম্যাচিউর থাকে, এন্ড কিডনি। এন্ড দ্যাটস ওয়াই কিন্তু বাচ্চার জন্মের পর পর সুগার, তারপরে আপনার লবণ, এগুলো প্রথম 1 বছর খাইতে মানা করা হয়, কারণ কি আপনার কিডনি তো এমনিতেই ইমেচিউর থাকে। এই সময় যদি আবার সল্ট খাওয়ান তাহলে কিডনিতে আরো বেশি চাপ পড়ে যায়। এখানকার কেমন হবে, ফিজিওলজিক্যাল জন্ডিসে বাচ্চা হেলদি থাকে, খায় দায় কোনো সমস্যাই নাই, কিন্তু স্কিন কালার একটু হলুদ হয়ে যায়, এটা তেমন আর কি ইস্যু না। প্যাথোলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল শুনেই বোঝা যাচ্ছে খারাপ। এটা 24 ঘন্টা পর হয় এবং বিলিরুবিন অনেক বেড়ে যায় পরবর্তীতে। এটার আসলে এটা নর্মালি 2 সপ্তাহের বেশি থাকে, 2 সপ্তাহ কিংবা তারও বেশি। আমরা একটাতে কি বললাম, এইখানে 3 থেকে 5 দিন থাকে এবং পরবর্তীতে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস 2 সপ্তাহের বেশি সময় ধরে এটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এটার জন্য কিন্তু বাচ্চাকে হসপিটালে নিতে হয়, কারণ বাচ্চা একদম অসুস্থ লাগে দেখতে, খায় না, লেথার্জি হয়, ডার্ক ইউরিন হয়ে যায়, ইউরিন কালার চেঞ্জ হয় না, হলুদ হয়ে যাওয়ার কথা। এখানে ডার্ক বলতে আসলে হলুদ হয়ে যায়, একটু গাঢ় কালার হয়, মিরিন্ডার কালার হয়ে যায় যেটা আমরা বলি। স্টুল কালারও চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু খুবই একটা মানে ইম্পর্টেন্ট ফিচার। এর জন্য ট্রিটমেন্ট দরকার হয়, বাচ্চাকে হসপিটালাইজড করতে হয়। তাদের ক্ষেত্রে এরকম হয়, প্রিমেচুর বেবি যারা, যে প্রিমেচুর তার লিভার আরো বেশি প্রিমেচুর, লিভার যত বেশি প্রিমেচুর হবে তত বেশি আরবিসি ব্রেকডাউন হবে, তত বেশি আপনার জন্ডিস হবে। ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি, গতকালকে ক্লাসে আমরা যেটা বললাম, যদি মা নেগেটিভ হয় এবং বেবি পজিটিভ হয় তাদের ক্ষেত্রে জন্ডিস হওয়ার চান্স বেড়ে যায় হেমোলাইসিসের কারণে। ব্লাড মানে সেল যে ব্রেকডাউন করে আরবিসি, ইনফেকশন যদি হয়, এবং ইমেচিউর লিভার ফাংশনটা ঠিকভাবে যদি না হয়, বাচ্চা ম্যাচিউর কিন্তু লিভার ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, তখন এই ধরনের জন্ডিস দেখা দেয়।
একটা কিন্তু বললাম প্রিম্যাচিউর আর লিভারও প্রিম্যাচিউর, আর একটাতে বেবি ম্যাচিউর কিন্তু লিভারটা ইম্যাচিউর। এছাড়া ইনফেকশন আর যদি ব্লাড গ্রুপ মায়ের সাথে অপোজিট হয় আর কি, মা নেগেটিভ মায়ের বেবি হলে জন্ডিস হওয়ার চান্স থাকে। কমপ্লিকেশন কি? কার্নিকটেরাস। কার্নিকটেরাস হলে আপনার ব্রেনের সেল একদম পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। পরেরটাতে আমরা ব্রেন ড্যামেজ বলছি অলরেডি। অনেক বেশি হচ্ছে বিলিরুবিন বেড়ে গেলে গ্যাং কি যেন নার্ভ, একটা আমার নামটা মনে আসতেছে না, নার্ভে পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় ব্রেনের। তারপরে বাচ্চা শুনতে পায় না। তো ব্রেনের যদি কোনো একটা পার্টে ড্যামেজ হয় তো নিশ্চয়ই ওই পার্টের কিছু কাজ আছে বডিতে, ওই পার্ট যে কমান্ড গুলো দিতে ওগুলো আর দেয় না। কার্নিকটেরাস মানে ব্রেনের পার্মানেন্টলি একটা ড্যামেজ। কিন্তু এটা আবার প্রিভেন্ট করা যায়। ওই যে আপনার যদি বিলিরুবিন লেভেলটা বাড়তেছে, এটাকে যদি ম্যানেজ করা যায় প্রপারলি টাইমলি, তাহলে আর কার্নিকটেরাস ডেভেলপ করে না। কিন্তু কার্নিকটেরাস একবার হয়ে গেলে ব্রেন ড্যামেজ হয়ে যায়। এখান থেকে এটা একটু বেশি আপনারা ভালো করে দেখেন যে কার্নিকটেরাস কমপ্লিকেশনের মধ্যে এটা আসে। আচ্ছা, ম্যানেজমেন্টে আমরা একটু যদি যাই, ম্যানেজমেন্টে কি হয় যে বিলিরুবিন লেভেল চেক করতে হয়, ফটোথেরাপি দিতে হয়, অনেক সময় কি ব্লাড দিতে হয়, আর বাচ্চাকে বেশি বেশি খাওয়াতে হবে, আর এই যে ক্লোজলি মনিটর করতে হবে। এই হয়ে গেল। আচ্ছা, এখন 4টা টপিক আপনাদের। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম মানে কি? শুনেই তো বোঝা যাচ্ছে যে বাচ্চার ডিফিসিয়েন্সি অফ সারফেক্টেন্ট ইন দ্য লাং। এখানে সারফেক্টেন্ট দেয় নাই, আমার হাতের এটা মনে করেন লাং, এটা একটা লেফট লাং, এটা রাইট লাং, রাইট। মাঝখানে সারফেক্টেন্ট আছে। সারফেক্টেন্ট আমি এখন কেমন বলবো, মনে করেন জেল টাইপের একটা জিনিস। এটা যদি কম থাকে তাহলে কি হবে, এটা কিন্তু ফুসফুসটা ইজিলি বারবার এই যে এরকম এরকম করবে না। তো যদি কারো লাঙে এই জিনিসটা কম থাকে কোনো বাচ্চার, তাহলে তার শ্বাসকষ্ট হবে, তার বাত অ্যাসফাইসিয়া হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, ফিটাল ডিস্ট্রেস দেখা দিবে। তো এটাকে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলা হয়। যেটা কেন হয়? ডিফিসিয়েন্সি অফ সারফেক্টেন্ট ইন দ্য লাং। এই যে ফুসফুস, ফুসফুসের নর্মাল অ্যালভিউলা দেখেন কেমন আছে, আর যে বাচ্চা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে তার ফুসফুসের অবস্থা দেখেন, আমি কার্সর সরাই রাখি, দেখা যাচ্ছে কেমন একদম চোখে ছোট ছোট হয়ে আছে। হুম, কারণ ওই যে মাঝখানে তো আপনার ইয়ে নাই, লাং সারফেক্টেন্টটা নাই, এই জন্য ঠিকঠাক ভাবে ফুলতেছে না। এটার কারণ কি? যদি প্রিম্যাচিউর হয়, প্রিম্যাচিউর হলে তো ফুসফুস আরো প্রিম্যাচিউর থাকবে, সারফেক্টেন্টের ডিফিসিয়েন্সি হতে পারে। এটা ইডিওপ্যাথিক, আসলে এগুলোর কোনো কারণ নাই। এটা সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন। তারপর মায়ের যদি ডায়াবেটিস থাকে, তারপরে সিজারিয়ান ডেলিভারি উইদাউট লেবার, পেইন না উঠেই আপনি সিজার করাই নিছেন। এখনকার একটা যেরকম ট্রেন্ড আসছে, মায়ের জন্মদিন অমুক তারিখে ওই ডেটের সাথে মিল রেখে বাচ্চা ডেলিভারি করো। ডেলিভারির কিন্তু সময় আরো হয়তো বা 7 দিন বা 10 দিন বাকি আছে। এই সময় কেন ডেলিভারি করবো? ইচ্ছা, অথবা আমি এটা কোনো একটা থাকে না, অনেক সময় ইমার্জেন্সিও কিন্তু থাকে, যে ঈদ, এই যে সামনে ঈদ, এটা খুবই কমন একটা মায়েদের এরকম একটা টেন্ডেন্সি থাকে যে বাচ্চার সঙ্গে ঈদ করবে। আর একটা এখানে আরেকটাও বিষয় আছে, ঈদের একটা লম্বা ছুটি পড়ে যায়, এই সময় ডেলিভারি করাতে গিয়ে যদি কোনো ইস্যু হয়, তো এই জন্য অনেক মা কি করে যে থাক সময় তো আছে, আমি 38 সপ্তাহে করে দিলাম। কিন্তু হয়তো বা আপনার ব্যাপারটা এরকম যে বাচ্চার তো বাচ্চার কাছে তার ওই সিগন্যালটা যায় না যে তোমার এখন ডেলিভারি টাইম হয়েছে। বাচ্চার যখন ডেলিভারি টাইম আসবে, ব্রেন যখন অক্সিটোসিনকে পাঠাই দিবে যে যাও তুমি বেশি বেশি সিক্রেট করো, আর ইউটেরাস বেশি বেশি কন্ট্রাক্ট করে আমার বেবিকে বের করে দে। তখন বেবি বের হওয়ার আগে তো তার ব্রেনে এই সিগন্যালটাও যাবে যে বাইরে গিয়ে কিন্তু ফুসফুসকে কাজ করতে হবে, সো ফুসফুসকে তুমি রেডি করো। তা আপনার এরকম কোনো টাইমই দিলেন না, আস্তে করে কেটে ঘুমন্ত বাচ্চাকে তুলে বের করে নিয়ে চলে আসলেন। তাহলে এই বাচ্চার তো হচ্ছে লাং সার্ফেক্টেন্ট ততটা কাজ করবে না, নাই করতে পারে, and তাদের ক্ষেত্রে পরবর্তীতে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। আর যদি বার্থ অ্যাসফাইসিয়া থাকে, এছাড়া কমপ্লিকেশন কি হবে? রেসপিরেটরি ফেলার হবে, ক্রনিক লাং ডিজিজ হবে, অথবা প্রাইমারিলি বাচ্চা সার্ভাইভ করলে পরবর্তীতে দেখা যায় তার ফুসফুস জনিত আর কি বক্ষব্যাধির কোনো ডিজিজ দেখা দেয় এবং মারা যায়। ম্যানেজমেন্ট কি? অক্সিজেন দিতে হবে এবং ভেন্টিলেশনে নিতে হবে। সিপিএপি যেন কি ছিল, আমি তো এটা মনে, আপনারা কি বলতে, ও আচ্ছা এটা হচ্ছে আরে বাইপ্যাপ কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার, হ্যাঁ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার, বাচ্চাকে আলাদাভাবে যে অক্সিজেন দেওয়া হয় বা ভেন্টিলেশনের ব্যবস্থা করা। তারপরে সারফেক্টেন্ট থেরাপি আছে, আমি জানি না বাংলাদেশে আছে কিনা। তারপরে বডি টেম্পারেচার মেনটেন করতে হবে এবং বাচ্চাকে এনআইসিইউতে নিতে হবে। মোট কথায় ফুসফুসের মাঝে যদি সারফেক্টেন্ট কম থাকে
কেন কম থাকতে পারে? প্রিমেচুর হতে পারে, মায়ের কোনো ডায়াবেটিস থাকতে পারে, বা নর্মাল ডেলিভারি না হয়ে যদি সিজার করা হয়, বার্থ স্পেশিয়া, এগুলোর কারণে এটা হয়। তো আপনার লাং সার্ফেক্টেন্ট যদি কম থাকে তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। তো একটা রেসপিরেটরি ডিস্ট্রেসের বাচ্চাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন? অক্সিজেন দিয়ে। অক্সিজেন দিয়ে কাজ না হলে কি করতে হবে? ভেন্টিলেশনে নিতে হবে, এইটাই আর কি। আর এনআইসিইউ তে ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে বার্থ অ্যাসফাইসিয়া। বার্থ অ্যাসফাইসিয়া মানে কি? যে অক্সিজেন পায় না, does not receive enough oxygen, প্রপার অক্সিজেন পায় না। হয় জন্মের আগে, কিংবা জন্মের সময়, কিংবা জন্মের পর পর। জন্মের আগে কিভাবে হতে পারে? ওই যে অ্যাব্রাপশন প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া হয়েছে। আবার ডিউরিং লেবারে কিভাবে হতে পারে? অবস্ট্রাকটেড লেবারের জন্য হতে পারে, শোল্ডার ডিস্টোসিয়ার জন্য হতে পারে, প্রলং লেবারের জন্য হতে পারে। তো বাচ্চার অক্সিজেনের অভাব হয়। অথবা ইমিডিয়েট আফটার বার্থ, জন্মের পরপরই কিভাবে হতে পারে? আমরা তো এতক্ষণ ধরে আগে এগুলো করলাম। জন্মের পরপর হচ্ছে বাচ্চাকে আপনি ঠিকভাবে, অনেক বেশি সিক্রেশন ছিল অনেক, তো আপনি নেজাল সাকশন ঠিকঠাক ভাবে দেন নাই, অথবা যেই পরিবেশে আছেন এখানে ঠিকঠাক ভাবে অক্সিজেন নাই, তো সেক্ষেত্রে বাচ্চার বার্থ অ্যাসফাইসিয়া হতে পারে। অথবা বাচ্চা কাঁদে নাই, আব্বু স্কুল কম ছিল, জন্মের পরপরই কেঁদে ওঠে নাই বা নিঃশ্বাস নিচ্ছে না। অথবা প্রিম্যাচুর বেবি, যে কারণগুলো এখানে আমরা পড়ছি দেখেন, প্রলং লেবার, কর্ড প্রলাপস, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি বলতে ওই যে অ্যাব্রাপশন প্লাসেন্টা আর প্লাসেন্টা প্রিভিয়া। মায়ের যদি বিপি কম থাকে তাহলে তো বাচ্চা অলরেডি অক্সিজেন কম পাইছে, ব্লাড সার্কুলেশন কম হয়েছে। তারপরে অবস্ট্রাকটেড লেবার, আমরা এটা জানি, যে দেখেন এখানে নর্মাল একটা সুস্থ সুস্থ বাচ্চার কেমন থাকবে, আর যদি ব্লাড ফ্লো কমে যায় তখন কেমন থাকে, বার্থ স্পেশাল বেবি কেমন থাকে। কমপ্লিকেশন হচ্ছে ব্রেন ড্যামেজ হয়ে যাবে, কারণ ব্রেনের খাবারই তো আপনার অক্সিজেন। ব্রেনে যদি আপনি অক্সিজেন না দিতে পারেন, নিঃশ্বাস নিতে পারতেছে না ঠিকঠাক ভাবে, তাহলে অক্সিজেন পাচ্ছে না, ব্রেনে ড্যামেজ হয়, সিজার হয়, ডেথ হয়। ম্যানেজমেন্টে হচ্ছে কি, জন্মের পর পর সাথে সাথে ওই যে আমি বললাম যে আপনাকে এটা কিন্তু আগে থেকেই রেডি রাখতে হবে, যে বাচ্চা রিসাসিটেশন পাবে কিনা। আপনার স্ক্রিনিং করলে তো আপনি কনফার্ম হয়ে যাচ্ছেন, কিন্তু তার আগে আপনাকে ট্রে রেডি রাখতে হবে। কারণ আপনি দেখতেছেন মায়ের অলরেডি শোল্ডার ডিস্টোসিয়া হয়েছে, অবস্ট্রাকটেড লিভার হয়েছে, কিংবা আগে থেকেই প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন হয়েছে, কিংবা আপনি আগে হিস্ট্রি পাইছেন যে মায়ের প্লাসেন্টাল অ্যাব্রাপশন আছে, কিংবা প্লাসেন্টা প্রিভিয়া, আপনি হিস্ট্রি পেয়ে গেছেন, বা আপনি আছেন, আপনি স্ট্যান্ড বাই আছেন, কিংবা আপনি পার্টোগ্রাফ দেখেই দেখতেছেন যে মায়ের লিভারের প্রোগ্রেস ভালো ছিল না। তার মানে আপনাকে রেডি থাকতে হবে যে বাচ্চার রিসাসিটেশন লাগবে, অক্সিজেন দিতে হবে, বার্থ স্পেশাল নিয়ে আসতেই পারে। অথবা আপনি হিস্ট্রি পাইছেন এটা প্রিমেচিউর বেবি, কিংবা ওই যে পলিহাইড্রোমিয়াস হয়েছে, বা মায়ের ডায়াবেটিস আছে, তাহলে আপনাকে একদম রেডি থাকতে হবে। জন্মের পর পরই কি করতে হবে? সাথে সাথে বাচ্চাকে রিসাসিটেশন করতে হবে, এয়ারওয়ে এগুলো ক্লিন করে অক্সিজেন দিতে হবে, ভেন্টিলেশনের দরকার হলে ভেন্টিলেশন দিতে হবে, এবং পরবর্তীতে এনআইসিইউ তে রেখে অবজার্ভ করতে হবে। এখন বার্থ স্পেশাল আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? আমরা তো ওভারঅল পড়তেছি, কিন্তু নার্স হিসেবে আমাদের তো প্রিভেনশনটা জানতে হবে। তো অ্যান্টিনেটাল ডিটেকশনই দেখতে হবে মা হাই রিস্ক কিনা, মা নর্মাল যেগুলো বললাম যে নর্মাল ডেলিভারি পসিবল কিনা, তারপরে বাচ্চার বেশি বড় কিনা, এই বাচ্চা তো নর্মাল ডেলিভারি হবে না, শোল্ডার ডিস্ট্রিবিউশন হতে পারে, বা মায়ের অ্যানিমিয়া আছে কিনা, মায়ের বিপি কম থাকে কিনা, বা ব্লাড প্রেশার বেশি থাকে কিনা, এই জিনিসগুলো আগেই আইডেন্টিফাই করে মাকে কাউন্সিলিং করতে হবে, এবং আপনাকেও চেকআপে রাখতে হবে যে এই মায়ের এই কেয়ার গুলো লাগবে। তারপরে এই মাকে আপনি আগে থেকে বলে রাখবেন যে আপনার কিন্তু এরকম কন্ডিশন, এই সার্ভিসটা আপনি হয়তো পেরিফেরিতে উনি থাকে, উপজেলা লেভেলে, কিংবা গ্রামে থাকে, প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, তখন আপনার মাকে কাউন্সিলিং করতে হবে যে আপনার কিন্তু কন্ডিশন ভালো না, আপনার নর্মাল ডেলিভারি সম্ভব না, কিংবা আপনার সিএস করতে হবে, বা আপনার সিজারিয়ান সেকশন করার পরও বাচ্চাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। সো যেখানে এনআইসিইউ সার্ভিস প্রোভাইড করে এরকম কোথাও আপনাকে সার্ভিস নিতে হবে। তারপরে প্রপার ফিটাল মনিটরিং, বা জন্মের পরপরই বাচ্চার ওই যে আমরা দেখবো যে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কিনা, যদি ফিটাল ডিস্ট্রেস হয় তাহলে টাইমলি ডেলিভারি, দ্রুত যেখানে দরকার পাঠানো সেখানে পাঠিয়ে দিতে হবে। ইন্টারপার্টাম ইউজ অফ ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, এই যে ডেলিভারি চলা অবস্থায় বাচ্চার ফিটাল মনিটরিং করতে হবে, হার্ট রেট ঠিকঠাক ভাবে আছে কিনা, ফিটাল ডিস্ট্রেস হলো কিনা। একজন বলছেন যে মেকোনিয়াম স্টেন, হ্যাঁ এটা একটা বাচ্চা খেয়ে ফেলতেছে, বা অবস্ট্রাকটেড লেবার হয়েছে, এই অবস্থায় দেখতে হবে যে ফিটাল হার্ট রেট কেমন। বাংলাদেশে আসলে এরকম দ্রুত করা হয় না, যে পিএইচটা চেক করে। এখানে একটা জিনিস অ্যাড করছে দেখেন, যে ইন্টারপার্টাম ইউজ অফ ইলেকট্রনিক ফিটাল মনিটরিং এন্ড স্ক্যাল্প ব্লাড পিএইচ অ্যাসেসমেন্ট হোয়েন ইন্ডিকেটেড, যখন প্রয়োজন হবে তখন আপনি ফিটাল ব্লাডের পিএইচ দেবেন। পিএইচ যদি সাতের নিচে থাকে তার মানে বাচ্চার পেটের ভিতরে অলরেডি বার্থ স্পেশাল শুরু হয়েছে। এটা কিভাবে নেই? এই যে বাচ্চার তো আপনার এটা শুধু সেফালিক কন্ডিশনে থাকলে সম্ভব, বাচ্চাকে পিভি করতে গিয়ে মাথাটা বাইরে চলে আসছে,
তখন এই মাথা থেকে কেমনি জানি ব্লাড একটু নিয়ে ওটার পিএইচ চেক করে দেখে যে 7-এর বেশি থাকলে তার মানে বাচ্চার ভিতরে অক্সিজেন লেভেল ঠিক আছে, আর 7-এর কম থাকলে আগে থেকেই বুঝে যাচ্ছেন আপনি যে বাচ্চার অলরেডি অক্সিজেন লেভেল কমে গেছে। এগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষিতে ওইভাবে আমি দেখি না যে হয় কোথাও। তারপর জন্ডিস আছে কিনা এগুলো দেখতে হবে। কোঅপারেশন থাকতে হবে আপনার সঙ্গে, আপনি নার্স আছেন, মিডওয়াইফ থাকবে, গাইনি অবস, গাইনির তো কাজ নেই, অবস্টেটিশিয়ান, তারপরে পেডি যে থাকবে, তারপরে এনআইসিইউ টিম, সবাইকে রেডি রাখতে হবে। অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ ডিফিকাল্ট আর ট্রমাটিক ডেলিভারি, যে ট্রমাটিক বা যেটাতে অনেক বেশি কষ্ট হবে এরকম ডেলিভারিতে যাওয়া যাবে না। যে আপনি যত বেশি ডিফিকাল্ট ডেলিভারি কিংবা ট্রমাটিক ডেলিভারির দিকে যাবেন, বাচ্চা মায়ের একেবারে ট্রমা হয়ে গেছে, কোনোভাবে মা আঘাত পাইছে, এই অবস্থায় আপনি বলতেছেন এখনো নর্মাল ডেলিভারি ট্রাই করতেছেন, তো যে মার ট্রমা হয়েছে সে তো অলরেডি বাচ্চাও ট্রমা শিকার হয়ে গেছে, তাই না? তার তো অক্সিজেন লেভেল এমনি কমতে ধরে গেছে। এই অবস্থায় যদি আপনি আবার এটার জন্য নর্মাল ডেলিভারি ট্রাই করতে থাকেন কিংবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি ট্রাই করতে থাকেন, তখন কিন্তু বাচ্চার অক্সিজেন লেভেল আরো কমে যাবে। যত কমে যাবে, এখানে প্রত্যেকটা সেকেন্ডের মূল্য কয়েকশো সেকেন্ডের সমান। কারণ 1 সেকেন্ডে ব্রেনের যে ড্যামেজটা হচ্ছে এটা কিন্তু ইরিভার্সিবল, এটা আর আপনি কোনোভাবে ঠিক করতে পারবেন না। বের করার পর বাচ্চাকে যদি আজীবন অক্সিজেন সাপোর্টে রাখেন তাও ব্রেনের ওই ইনজুরিটা আর ঠিক হবে না। এই জন্য আসলে বার্থ স্পেশিয়াল ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে লো বার্থ ওয়েট, বাচ্চারা যদি 2.5 কেজির কম থাকে, তাদের হয় প্রিম্যাচুর হয়, মাছ দিয়ে ঠিকঠাকভাবে না খায়, মায়ের ইলনেস থাকে, স্মোকিং এর জন্য হতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি, একটা মায়ের 3টা বাচ্চা, তো এই মার কতই খাবে বলেন, কত খাইলে পরে বাচ্চাগুলো ঠিকঠাক ভাবে ম্যাচিউর হবে, ওজন বেশি হবে, এটা তো সম্ভব না। তো একটা এই জন্য আর কি কম হয়। এই ধরনের বাচ্চাগুলো যেহেতু প্রিম্যাচিউর থাকে, এদের হাইপোথার্মিয়া হয়, এদের হচ্ছে আসলে কোনো কিছু ঠিকঠাক ভাবে ডেভেলপ হয় না, অ্যাডাপ্ট করার ক্ষমতা কম থাকে, স্কিনে ডেভেলপমেন্ট হয় না সেভাবে, ইনফেকশনের চান্স বাড়ে, ভালো মতো খাইতেই পারে না, সাক করতে পারে না। তো এই ধরনের মাকে প্রোভাইড করতে হবে ক্যাঙ্গারু মাদার কেয়ার। ক্যাঙ্গারু মাদার কেয়ার দেখছেন ক্যাঙ্গারু কিভাবে বুকের থলির মধ্যে বাচ্চাকে নিয়ে থাকে? তো আমরা বলি যে ক্যাঙ্গারু মাদার কেয়ার মানে মায়ের বুকের উপর বাচ্চাকে শোয়াই দিয়ে স্কিন টু স্কিন টাচ রাখতে হবে, তাহলে কি হবে, হাইপোথার্মিয়া প্রিভেন্ট হবে। বডি টেম্পারেচার মেনটেন করতে হবে, বারবার খাওয়াতে হবে, আর ইনফেকশন যেন না হয়, এই যে আমরা একটু আগে তো করে আসলাম নিউনেটাল সেপসিসের যে প্রিভেনশন। আর গ্রোথটা রেগুলারলি মনিটর করতে হবে, যেহেতু প্রিম্যাচুর বেবি এদের ক্ষেত্রে আপনার হাইট ওয়েট ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা এগুলো দেখতে হবে। আচ্ছা, আমি কি খুব বেশি দ্রুত বলে ফেলতেছি? আপনারা কি আদৌ বুঝতে পারছেন যারা ক্লাসে আছেন এখন? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একদম লাস্ট টপিকটা একটু চোখ বুলাই, কমন কনজেনিটাল অ্যানোমালি বা কোনো কনজেনিটাল প্রবলেম যেগুলা, এটা স্ট্রাকচারাল হতে পারে, ফাংশনাল হতে পারে। বাচ্চার হচ্ছে দেখা গেল ফিজিক্যালি কোনো প্রবলেম হতে পারে, কিন্তু নিউরোলজিক্যাল কোনো প্রবলেম, দুটাই কিন্তু কনজেনিটাল অ্যানোমালি। যেমন অটিজমের বাচ্চা বলেন, ডাউন সিনড্রোম বলেন, বা আদার্স যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে, এটাও কিন্তু একটা কনজেনিটাল প্রবলেম। আবার ক্ল্যাপ প্যালেট বা ক্লাব ফুট আছে, এটাও কিন্তু কনজেনিটাল প্রবলেম। কনজেনিটাল প্রবলেম যদি এমসিকিউ এর মধ্যে পান, দুটাই থাকবে। আপনি এরকম কিন্তু ভাববেন না যে আচ্ছা ফিজিক্যালি যেগুলোতে প্রবলেম মনে হয় শুধু সেগুলো, এরকম কিন্তু না। ফিজিক্যালি হোক বা নিউরোলজিক্যাল হোক, যা যা অপশনে পাবেন সব মেনে দিবেন। কমন কনজেনিটাল প্রবলেমের মধ্যে কি আছে, বাচ্চা যদি এই যে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট থাকে, তারপরে যদি স্কেলে যেটা বললাম কালকে যে হাইড্রোসেফালাস, মাথা অনেক বড় থাকে, অথবা অ্যানানসেফালি, এই যে স্কাল থাকে না, শুধু ব্রেন থাকে। তারপর ক্লাব ফুট, যেটা ক্লাব ফুটের পুরো নামটা ভালো করে দেখবেন, আপনাদের এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট, কনজেনিটাল ট্যালিপস ইকুইনোভেরাস। হয়তো বা পরীক্ষায় ক্লাব ফুট না দিয়ে এই নাম দিছে, আপনি এখন বলতেছেন আমি তো এটা জানি না এটা কি, তা তো বুঝবেন না, না? তো ক্লাব ফুটের এই নামটা পড়ে নিবেন, টেট্রোলজি অফ ফ্যালট, হার্টের ফুটে থাকে যেটা, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, আর্টারি সরি অ্যাট্রিয়ালের যদি কোনো প্রবলেম থাকে, ভেন্ট্রিকুলারের প্রবলেম থাকে, ইমপারফোরেটেড অ্যানাস মানে অ্যানাসে ওপেন থাকে না, এটা কিভাবে বুঝবেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য। এই জন্য আমরা বারবার হিস্ট্রি নিয়ে মাকে ডেলিভারি পর যে আচ্ছা বাচ্চা কি পেশাব করতেছে, পায়খানা করতেছে, বাচ্চা যে খাবার খাচ্ছে, এটা কিন্তু আপনাকে একদম অ্যাসেসমেন্টেই দেখতে হবে। হ্যাঁ, জন্মের পর পর আমরা যে হেড টু টু অ্যাসেসমেন্ট করলাম, ওইখানে আপনাকে এটা দেখে নিতে হবে। কিন্তু এমন হয়েছে যে আপনি মাকে পাইছেন 3 দিনের মাকে, তখন তো আর আপনি অ্যাসেস করতে যাচ্ছেন না, তখন আপনাকে হিস্ট্রি নিতে হবে। অনেক মা থাকে যেরকম 2-3 দিন হয়ে গেছে বাচ্চা যে পায়খানা করে না, মা খেয়ালই করে না, এদিকে বাচ্চার পেট ফুলে অবস্থা খারাপ হয়ে যায়। আর একটা হচ্ছে হাইপোস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াস হচ্ছে ছেলেদের যে ইউরেথ্রাল ওপেনিং থাকে, পেনিসের একদম টিপ বরাবর থাকে না মাঝে, ওইটাতে না থেকে একটু নিচের অংশে চলে আসে। এটা এটা পার্মানেন্ট আর কি, অপারেশন করে অনেক সময় ঠিক করা যায়।
মোট কথা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিংটা যে জায়গাতে থাকে তার থেকে একটু নিচে হয়। তারপরে একালেশিয়া কার্ডিয়া হচ্ছে আপনার এটা হচ্ছে ডায়াফ্রামের নিচের অংশ, যেটা ইসোফেগাসের নিচের পার্টটা ঠিকঠাক ভাবে কাজ করে না, রিল্যাক্স হয়ে থাকে। বাচ্চা কিছু খায়, খেয়ে গিলতে পারে না, শ্বাসনালীতে চলে যায়। খাবার খেয়ে যদি আপনার ইসোফেগাস কন্ট্যাক্ট না করে, কাজ না করে, তাহলে খাবার তো নিচে যাবে না। বাচ্চা হয় বের করে ফেলে দেয় মুখ দিয়ে, অথবা শ্বাসনালীতে চলে যায়। তারপর কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, অনেক সময় বাচ্চাদের কি হার্নিয়া থাকে। স্পাইনাল বাইফিতে দেখছেন না, পিছে একটা এরকম থাকে কোলের মতো। স্পাইনাল বাইফিতে কেউ দেখছেন? ছবিতে দেখছিলাম কিন্তু ইয়াতে দেখিনি। বাস্তবে দেখা হয়নি। আমি বাস্তবে অনেক দেখছি। দেখা যায় বাচ্চার পিঠে একদম আপনার স্পাইনাল কর্ডের লাস্ট পার্টে এত বড় একটা ইয়ে থাকে। মানে এটা খুব হার্ড থাকে না, থলথলে একটু হয়, আবার খুব থলথলেও না। এটা আর কি স্পাইনাল বাইফিতে এটা ওটি করতে হয় আর কি, বাচ্চা একটু যখন ম্যাচিউর হয় তখন ওটি করে ফেলে। ডাউন সিনড্রোম এটা হচ্ছে কনজেনিটাল প্রবলেম, যেখানে বাচ্চার কি হয়, ডাউন সিনড্রোম হলে তো আপনারা দেখবেন রাস্তাঘাটে অনেক ডাউন সিনড্রোমের বাচ্চা। ইদানিং তো এটা খুবই একটা কমন প্রবলেম হয়ে গেছে। বিভিন্ন রকমের আহ মায়েদের অসুখ হয়। তারপরে যায় দেখা যায় টাইফয়েড, এগুলো যখন হয় প্রেগনেন্সি অবস্থায়। তারপর ডেঙ্গু, এই ধরনের ডিজিজ হয়, পরবর্তীতে ক্রোমোজোমাল ডিফেক্ট হয়ে যায়। তার মধ্যে ডাউন সিনড্রোম একটা। সেরেব্রাল প্যালসি, এটা হচ্ছে ব্রেনের কিছু নার্ভ একদম পার্মানেন্টলি ড্যামেজ থাকে। তো এই বাচ্চাগুলো আসলে তাদের বয়স অনুযায়ী যেভাবে রেসপন্স করা উচিত, যেভাবে বাড়বে, যেভাবে রিয়াক্ট করবে, এভাবে করে না। আর কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, জন্ম থেকেই বাচ্চার কি হয়, হাইপোথাইরয়েডিজম, এটাও সম্ভব আর কি। এটা হরমোনাল ইস্যু। এখানে কিছু পিক দিছি, হ্যাঁ দেখেন অ্যানেনসেফালি কেমন থাকে। তারপরে ক্র্যানিওরেক্সিস, আমি এটা আসলে পিকটা নিয়েছিলাম, আমি এটা দেখি। এই যে দেখেন স্পাইনাল বাইফিটা দেখতে পাইছেন, একদম এরকমই হয়। তবে আমি যে কেস গুলো দেখছি এটা এত উপরে না, আর একটু নিচে হয় এইখানটায়, স্পাইনাল কর্ডের সাথে। এগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা, কেন হয়? জেনেটিক কারণে হতে পারে, মায়ের যদি ইনফেকশন থাকে কোনো প্রেগনেন্সিতে, যেটা বললাম যে জঠর এরকম কোনো ইনফেকশন হলে, অথবা মা এমন কোনো ড্রাগ নিছে, সেই ড্রাগের সাইড ইফেক্টে হতে পারে, রেডিয়েশনের জন্য হতে পারে, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি। আরেকটা এখানে হবে যেটা বাদ পড়ে গেছে, সরি, স্মোকিং। যে মা স্মোক করে, এগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষিতে খুব কম। এখন তো এখনকার মায়েরাও তো বাংলাদেশের এদিক দিয়ে পিছিয়ে নাই, কি বলেন? উন্নত দেশের সাথে তারা একদম সমান তালে এগিয়ে স্মোক করে। কমপ্লিকেশনস কি হয়? বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হয়, অর্গান ডিসফাংশন, ডিসএবিলিটি, অনেক ক্ষেত্রে তো সার্ভাইভই করে না, এই বাচ্চাগুলো মারা যায়, খাইতে পারে না কিছু করতে। আমরা কিভাবে ম্যানেজ করব? জন্মের পরপরই এটা ডিটেকশন করতে হবে। এবং অবশ্যই এরকম কিছু পাইলে আমরা কি করব? পেডি টিম তো থাকতেছে, কিন্তু আপনি একজন নার্স হিসেবে আপনি দেখতেছেন এখানে আর কোনো পেডি টিম নাই, আপনাকে অ্যাসেস করতে হচ্ছে, আপনাকে নোট দিতে হবে। আপনি একটা বাচ্চা দেখার পর নোট করবেন, তখন কিন্তু আপনাকে বলে দিতে হবে যে আপনি এই এই জিনিস পাইলেন। তো আপনি যদি সঙ্গে সঙ্গে কোনো কনজেনিটাল অ্যানোমালি পান, তাহলে এটা আপনাকে কিন্তু ওখানে নোট করতে হবে। আপনার এই সামান্য নোটের জন্য কি হবে, এই বাচ্চাটাকে ভালো জায়গায় রেফার করলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো ট্রিটমেন্ট করে ম্যানেজ করা যায়। যদি সার্জারি করার দরকার পড়বে, সাপোর্টিভ দিতে হবে, মাকে কাউন্সিল করতে হবে। দ্যাটস অল আজকের ক্লাস। এখানে কিছু কোশ্চেন দিছি আপনার জন্য, খুব ইজি ইজি, একটু প্র্যাকটিস করবেন যদি আপনাদের হাতে সময় থাকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমাদের লেকচার শেষ। ম্যাম, কুশিং সিনড্রোম আর ডাউন সিনড্রোম এই দুইটা যদি একটু মানে বলতেন একটু। আচ্ছা, ডাউন সিনড্রোম হচ্ছে কনজেনিটাল, আর কুশিং সিনড্রোমে কি আসে? এখন আমার এতক্ষণ ধরে ক্লাস নিয়ে তো নিজের মাথায় একদম ডাউন হয়ে আছে।